নানার বাড়িতে চলে যাই যখন, বাবাও তো মার কথা শুনে চলে গেল, সবাই তো চলে গেল। আমি ছোট, আমি অল্প অল্প বুঝতাম তখন। আর আমার ভাইটা ছিল বড়, ও একটু অসুস্থ ছিল। আমাদের বাড়ির থেকে ভাই আমার যাবে না, ওরা জোর করে জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়। সবাই গেলাম ওখানে, গিয়ে কুড়ে ঘর, খেজুরের পাতার ঘর। কেন নানার বাড়িতে গেলেন? এখানে জমি সব আমার দাদার বাড়ির সব জমি বিক্রি করে দিয়ে পরে এই টাকা পয়সা নিয়ে আমার নানার বাড়িতে যাওয়া হয়, পুরো ফ্যামিলি মিলে? পুরো ফ্যামিলি মিলে। আচ্ছা, বাবা কি করতো? আমার বাবা তখন দিন মজুর কাজ করতো। আচ্ছা, হ্যাঁ, তখন দিন মজুর করতো, কিন্তু নানার বাড়িতে যাওয়ার পর তখনও দিন মজুর করতো। এবং আমার বাবার সাথে আমার নানার যে পরিচয় হয় বা আমার মার বিয়ে হয়, সেটা হচ্ছে আমার নানার ভাইয়ের বাড়িতে আমার বাবা শ্রমিক দিন মজুর হিসেবে কাজ করতো। ওইভাবে পরিচয়? হ্যাঁ, ওইভাবে পরিচয়। তো যখন যাওয়া হলো, যাওয়ার পরে আমার মা 3% জমি আমার নানা লিখে দিল যে তুমি জামাইরে নিয়ে আসছো, বাচ্চা আছে তোমার, তুমি আলাদাভাবে থাকো, আমি বেঁচে থাকবো না মরে দেবো, তার কোনো ভরসা নেই, তুমি 3% জমি আমি তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা। ইতিমধ্যেই আমার ভাইটার হলো ব্লাড ক্যান্সার। ওহো। ব্লাড ক্যান্সার হওয়াতে আমি তখন খুব ছোট, একেবারেই ছোট, আমার স্মরণও নাই। তখন ব্লাড ক্যান্সার হলো যখন, তখন আমার ভাইয়ের একবারে মৃত্যুসজ্জায় হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে যখন নেওয়া হলো তখন ডাক্তার বললো যে একেবারে শেষ পর্যায়ে, বাঁচানো সম্ভব না। তখন বাঁচানো যখন সম্ভব না, তখন আর কি করবে, মারা গেল ভাই আমার। মারা যাওয়ার পর আমরা মাটি দিলাম নানার বাড়িতেই। ওখান থেকে আমার বাবা এবং মামা পরামর্শ করছে দুইজন যে এই জমিটা বিক্রি করে আমরা আমাদের ওই বাড়িতে ফিরে যাব, আগের বাড়িতে যখন ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তখন বাবা মা দুজন মিলেই চিন্তা করছে। তখন আমার মা বলে যে জমিটা তাহলে আমরা রাখি, কি করব, বিক্রি করে দিই। তখন আমার ওই ছোট নানার কাছে জমিটা বিক্রি করে দিল, না জানায়। আমার নানা জানে না, আমার নানা কোনো স্টোরি জানে না। এটা বিক্রি করে দিল যখন, তখন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। জমিটা তখন কিনে নিছে, জানায় নাই, ভাইকে একটা কথা জানায় নাই। আর আমার মা তো এটার বিশ্বাসঘাতকতা করছে। তখন এই জমিটা বিক্রি করার পর আমার বাবাকে সবাই দোষারোপ করলো যে কোনো একটা কারণে বুঝায় বাজায় ভুলে ভালায় তুমি জমিটা বিক্রি করে না হয়েছো বা এরকম। তখন তো এখানে জমিটা বিক্রি করে ওই টাকা পয়সা নিয়ে চলে গেছে। তারপরে মানে গন্ডগোলটা কিন্তু তারপরে হয়েছে। চলে গেলাম আমরা, আমি তখন সম্ভবত ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3 থেকেই মনে আছে আমার একটা বড়াব্বু, মানে আমার বাবার বড় ভাই, উনি বললো ঠিক আছে তুমি যখন আসছো, তুমি তো আমাদেরই ভাই, তো তুমি এক কাজ করো, তোমার তো জায়গা জমি কয়েকদিন পরে কিনো, আর কিছু টাকা জমায় তারপর জায়গা জমি কিনো। তখন বললো যে আমার বাড়ির সামনেই তুমি ঘর করে থাকো, তারপরে বাচ্চা লেখাপড়া করুক, এদিক থেকে তোমার স্ত্রীও। আমার মা আবার কি করতো, ওই যে বড়াম্মাদের হাতের কাজ টাজ করতো, একটু আগায় দিত, তাতে একটু লাভ হতো আর কি। গরিব সংসার, বুঝতে পারতেছেন। পরে এরকম হওয়ার পরে আমার ওই বড়াম্মু এবং বড়াব্বুর সাথে কি যেন একটা গ্যাঞ্জাম হয়েছে, আমি জানি না, যে কোনো এক ধরনের গ্যাঞ্জাম হয়েছে, যার কারণে ওদের ওখানে আর থাকবে না। যখন ওদের ওখানে থাকবে না, তখন তো আমাদের তো থাকতে হবে, আমাদের তো নিজস্ব জায়গা নেই। তখন আমরা কি করলাম, আমাদের গ্রামের প্রভাবশীল একজন ব্যক্তি, তার একটা মাটির ঘর পরিত্যক্ত, মাটির ঘরটা ছিল পরিত্যক্ত, তো এদিকে যে ইট দিয়ে বাড়ি করছে, সবাই এদিকে চলে আসছে। পরিত্যক্ত মাটির ঘরের কি অবস্থা হতে পারে, যারা চোখে দেখেনি তারা আসলে বুঝবে না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, তারপরে ওটাই পরিষ্কার করে আমরা, ওটাই পরিষ্কার করলাম, পরিষ্কার করে আমরা থাকতে শুরু করলাম। আচ্ছা। এর মধ্যে থেকেই আমার ওই যে দাদার কথা বললাম, উনি কিন্তু হাজি মানুষ, ওনার 10টা ছেলে আর কি। তার মধ্যে কিছু ছেলে ঢাকায় থাকে আর 2-3 জন বাড়িতে থাকে। তো বাড়িতে থাকার মধ্যে আমার একটা চাচা আছে, ওই চাচার সাথে আমার মায়ের একটা রিলেশন হয়ে গেল। তখন আমি মুসলমানি করাইছি, আমার এটা মনে আছে যে বারান্দায় আমি শুয়েছিলাম। মুসলমানি হওয়ার পরে তখন এক সময় দেখলাম যে আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। আমার চাচি এসে আমার ঘা বা কাঁচা ঘা মশামাছি পড়তেছিল, তখন এসে ঢাকে দেয়। এরকম অবস্থা যে বাচ্চা রেখে কোথায় গেছে, কোনো খবর টবর নাই। যাই হোক, তখন আমি কিছু জানি না, কিন্তু আমি কিছু বুঝিও না যে আমার ওই চাচার সাথে যে তার সম্পর্ক হচ্ছে বা এরকম কিছু, তাও আমি বুঝতে পারি না। আমার আব্বু বুঝতে পারলো কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা রং, যেটা আপনি তখন বুঝতেছিলেন না। হ্যাঁ, আমি বুঝছিলাম না। ওকে, কিছু একটা রং, যার কারণে আমরা ওখান থেকেও চলে যাই। চলে যাওয়ার পরে আমাদের গ্রামের একটা ঈদগাহ মাঠ আছে, কবরস্থানও পিছন দিকে, পুকুরও আছে একটা। রাস্তার সাইডে একটা জায়গা আমরা ঠিক করলাম যে এখানে আমরা বাড়ি করে থাকবো। সবাই মন্ডল মাতব্বর বা প্রভাবশীল ব্যক্তি সবার অনুমতি নেওয়া হলো। নেওয়ার পরে আমরা বাড়ি ঘর করে থাকতে শুরু করলাম
ওখান থেকে আমার স্কুলটা পিছন সাইড হতো, মানে সামনের দিকে হচ্ছে একটা স্কুল, পিছন দিকে একটা স্কুল। তো আমার স্কুলটা গ্রামের পিছন দিকে, আমার এদিকে উল্টা দিকে যেতে হতো। তো আমি উল্টা দিকে যেতাম, ক্লাস করতাম, করতে করতে তখন সম্ভবত ক্লাস 3-তে পড়াশোনা করি। এখান থেকে 4-এ উঠলাম। 4-এ ওঠার পর আমি এরকম ক্লাস করি, কন্টিনিউ যাওয়া আসা করি, খেলাধুলাও করি। চাচাও মাঝে মাঝে আসে বাসায়, আসলে টাকা দিত, 2 টাকা করে দিত, জিনিস খেতাম। একদিন হঠাৎ করে আমি খেলতে গেছি, হঠাৎ করে আমি ঢুকে পড়ি ঘরের ভিতর। মা বলে ডাক দিয়ে, মা বলে ডাক দেখতে ঢুকে গেছি ঘরের ভিতরে। তো যখন আমি ঢুকছি তখন আমি যে জিনিসটা দেখছি সেটা আমি বিশ্বাস করতে পারি নাই। পরে আমি দেখে আমি বের হয়ে চলে আসছি। বের হয়ে যখন আসছি আমি দাঁড়ায় রয়েছি আমাদের বাউন্ডারির এক কোনায়, দাঁড়ায় চুপচাপ দাঁড়ায় রয়েছি। আর আমার মা কাপড় টাপড় ঠিক করে সব কিছু গোছায় নিয়ে, চাচা তো চলে গেল বের হয়ে। আর আমার মা আমাকে বলল যে দেখো মান্নান, তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে তুমি জীবনেও আমাকে আর পাবা না। আর যদি তুমি কাউকে কিছু না বলো তাহলে তোমার মা তোমারই থাকবে, কেউ কিছু জানতেও পারবে না। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স 10 থেকে 12 বছর। আপনি পড়াশোনা করতেন ওই সময়টাতে? পড়াশোনা করতাম, ক্লাস 4-এ উঠছিলাম। তো আমার মাথার মধ্যে এটা ঢুকে গেল যে মা তো আমি হারাতে চাই না। আর বাবার প্রতিও আমার এতটা ছিল না, আদর স্নেহ, মা মমতা বা বোঝার মতো ক্ষমতা ছিল না। তখন আমি শুধু এটাই চিন্তা করলাম যে আমার মা তো আমি হারাতে পারবো না। এই বিষয়গুলো নিয়ে কি আগে থেকে আপনার পরিবারে কোনো ধরনের কোনো কিছু আপনি টাচ পেয়েছিলেন যে এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু হচ্ছে, আপনি আগে থেকেই কিছু জানেন বিষয়টা, নাকি এই ঘটনা ফার্স্ট টাইম আপনার চোখে দেখার পরেই আপনি জানলেন, এর আগ পর্যন্ত কিছু জানতেন না? এই ঘটনাটা আগে ঘটছে কিরকম আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে যখন আমি ফার্স্ট টাইমই ওটা দেখি, ফার্স্ট টাইমই, তখন থেকে আমি বুঝতে পারি। এর আগে কি হয়েছে না হয়েছে অতটা কিছুই জানতেন না? না, বললাম না, বাবাকে বললাম না, কাউকেই বললাম না, পুরোটাই চাপা দিয়ে গেলাম। স্কুল করতাম, নিয়মিত ক্লাস করতাম, আসতাম টাইম মতো। এই যে আমাদের নিয়মিত ক্লাস করা বা আমার বাবার কাজে যাওয়ার সুযোগে আমার চাচা আসতো মাঝে মাঝে। আপনি কিছু বলতেন না ওই সময়টাতে আপনার মাকে? ওই সময় আমি দেখতে পেতাম না, আসতো যে চলে যেত, আমি দেখতে পেতাম। কিন্তু এই ঘটনার পরে তো আপনার নিজের ভেতর থেকে কিছু একটা বলার কথা, আপনার মা আপনাকে কিছু বলেছে, আপনি শুধু মুখ বুঝে সেটা শুনেছেন, নাকি আপনার জায়গা থেকেও কিছু বলার ছিল? আমি কিছু বলি নাই। কিছু বলেননি? আমি শুধু কাঁদছি যে আমি কি দেখলাম, আমি এটা কি দেখলাম, আমি শুধু কাঁদছি। ভয়ঙ্কর কষ্টের জিনিস। আমি শুধু কাঁদছি, 2 চোখ দিয়ে পানি পড়ে গেছে। কিন্তু আমি দাঁড়ায় আছি বাউন্ডারির মুখে। আমার মা পিছন থেকে আমাকে কিছু বলছে, মানে একদম হার্ড কণ্ঠে বলছে, তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে তোমার মাকে চিরদিনের জন্য হারবা, আর যদি না বলো কিছু সমস্যা নাই, তোমার মার সাথে তো তুমি থাকবা। ওকে। পরে আমরা থাকতেছিলাম, আর ওই চাচার সাথে কিন্তু কন্টিনিউ আমার মাস রিলেশনটা রেখে যাচ্ছে সম্পর্কটা। আর ওই চাচাটার একটা ছিল যে কোনো মানুষের বিপদ আপদে দৌড়ায় যেত। তো এই সবকিছু মিলায় আমার মার একটা লোভ জন্ম নেয়, ওনার প্রতি দুর্বল হয়ে পড়ে। যাই হোক, আমি র্যান্ডমলি যেতে চাই, এরপরে কি হলো স্টেপ বাই স্টেপ? এই একটা ঘটনা এই ভদ্রলোকের জীবনটাকে কোথায় নিয়ে গেছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আসলে যত কিছুই বলি না কেন, জীবন গল্প অনেক বেশি ডেসপারেট মানুষের লাইফের রিয়েল থিংগুলো তুলে ধরার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে যেহেতু এটা গণমাধ্যমে প্রচার হচ্ছে, সুতরাং সেই জায়গাটা থেকে সেন্সরশিপের একটা ব্যাপার থাকে, অফকোর্স সেলফ সেন্সর বলে যে ব্যাপার থাকে, কিছু কিছু বিষয় আসলে তুলে নিয়ে আসা যায় না। যেমন এই যে বিষয়টা কতটা নির্মম এবং কতটা ভয়ঙ্কর রকমভাবে একটা শিশু মনে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এটাকে আসলে সিনেমাতে যদি চিত্রায়ন করা হয় বা অন্য কোনো উপন্যাসে বইয়ে যদি তুলে নিয়ে আসা হয়, তাহলে এই মনের অবস্থার কি বর্ণনা দেবেন একজন লেখক, সেটা তিনি তার মতো করে বলবেন হয়তো বা। কিন্তু যার জীবনে এটা ঘটে গেছে, অল্প করে হোক বা কম করে হোক বা যাই হোক না কেন, প্রিয়জনের এই রকম কোনো ঘটনা, সেটা ভয়ঙ্কর রকমভাবে একটা বাজে অনুভূতির জন্ম দেয় একটা শিশু মনে। এবং এই ঘটনাকে খুব ছোট করে এখানে না নিয়ে আসলে এই ভদ্রলোকের জীবনটা এই ঘটনাকে কেন্দ্র করে যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে, সেটা আপনারা বুঝতে পারবেন না বলেই খুব ছোট করে আপনাদেরকে একটু টাচ দেয়া। যাই হোক, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে আমার বাবাকে কিছু বললাম না, হাইড করে গেলাম সবকিছু, স্বাভাবিক চলতে থাকলো। মা কন্টিনিউ ওই লোকটার সাথে। মার সাথে পরে স্বাভাবিক ছিলেন নাকি আপনি স্বাভাবিক ছিলাম? স্বাভাবিক ছিলাম। আমি সবকিছু মাথার থেকে ঝেড়ে ফেলে, আমার মাকে আমি হারাতে পারবো না, আমার শুধু এইটুকুই ছিল যে আমি মাকে ভালোবাসতেন প্রচুর। হ্যাঁ, ভালোবাসতাম, প্রচুর ভালোবাসতাম। পরে এর মধ্যে থেকে বাবা এবং মার মধ্যে একটু কথা হয়, সেটা হচ্ছে যে সংসারের উন্নতি বিষয়টা নিয়ে, সংসার ডেভেলপ করবে, তারা জায়গা জমি একটু কিনবে, একটু ঘর করবে, বাচ্চার লেখাপড়া চালায় যায়। তো এটা আমার বাবার সাথে বসে একটা কথাবার্তা চলে।
তখন আমার মামা ঢাকাতে থাকতো। তো যখন এই কথাটা চলে তখন আমার মা বলে যে আমি তাহলে ঢাকাতে গিয়ে চাকরি করি, আর তুমি বাড়িতে থাকো, থেকে কিছু টাকা জমাও, হুম। আমি ঢাকায় গিয়ে চাকরি করে কিছু টাকা জমাই, আর আমি মান্নানকে সাথে নিয়ে যাই। আমার কথা বলছে, হুম। আমি ওকে সাথে নিয়ে যাই। আর আমিও ইচ্ছুক ছিলাম যে আমি যাব, মার সাথেই যাব। তো আমি কিন্তু বিষয়টা জানতাম, তারপরেও বলি নাই। এটা হচ্ছে আমার বাবা ঠকানোর একটা চাল। এই ভদ্রলোকের সাথে যিনি আমার চাচা ছিল, উনি আবার ওনার সাথে মিট করছে যে আমরা ঢাকা বাস স্ট্যান্ড চলে যাব, তুমি ওখানে চলে আসবে, আসে আমরা একসাথে ঢাকায় চলে যাবো। এই বিষয়টা কিন্তু আমি জানতাম, কিন্তু আমি কাউকে কিছু বলি না। ওইটা আপনি আগে থেকেই জানতেন? এটা আমি আগে থেকে জানতাম, পরে আমি বলি নাই। পরে আমরা ঢাকা বাস স্ট্যান্ড গেলাম রাতের বেলা। তো রাত্রে যখন আমরা পৌঁছাই ঢাকা বাস স্ট্যান্ড, তখন আমরা কাউন্টারে বসি, মা সহ কাউন্টারে বসি। আমার একটু ভালোই লাগতেছিল, কারণ ঢাকাতে আমি কোনোদিন যাই নাই। আমি তো ছোট মানুষ, এমনিতেই তো বুঝতাম কম, তো একটু আনন্দ ফিল করছিলাম যে আমি ঢাকাতে যাই নাই, জীবনে প্রথম ঢাকাতে যাচ্ছি, কখন আসবে এই গাড়ি। হ্যাঁ, তখন আমার চাচাটা আসে কিছুক্ষণ পর, আসে তখন সম্পূর্ণ কিছু টিকিট রেডি করে একটু অপেক্ষা করার পরে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পরে আমি ঘুমাই গেছি। উঠে দেখি আমরা ঢাকায়, কোকাকোলা। তখন আবার ওই কোকাকোলাতে এত ব্যারিঘর ছিল না, একটা ঝিল ছিল, আর ঝিলের মধ্যে মানে কবুতরের টঙের মতো বাসা ছিল। তো ওইরকম একটা বাসায় আমার মামা থাকতো। আমরা সরাসরি মামার বাসায় উঠে গেলাম। মামার বাসায় যখন আমরা উঠছি, তখন মামাও বিষয়টা জানতো। জানার কারণে মামাও কিছু বলে নাই, যে মানে সবাই মিলে আপনার বাবাকে ঠকাচ্ছেন? সবাই মিলে ঠকাচ্ছে, আমিও ঠকাইছি। পরে যখন আমরা ওই বিষয়টা মানে যখন আমরা উঠলাম, আমার মামা তো ভাইও জানতো জিনিসটা, কিন্তু তো মামি ছিল না তখন। তো আমরা বাসায় থাকা শুরু করলাম। মার জন্য চাকরির, মামা বললো যে আমার জন্য একটা চাকরি দেখো। আর আমার চাচার কথাটা হচ্ছে যে তিনিও চাকরি করবে, ভালো একটা চাকরি দেখেন। ওই বাসাটা থাকতাম, কাঠের বাসা ছিল, নিচে পানি, উপরে টিন, কাঠের উপরে টিন। তখন কি করতো, ওই বাসায় থাকতো, মার সাথে একটু সময় কাটাতো, কাঠের নিচ দিয়ে মাছ ধরতো, ঝিলের মাছ বড়শি দিয়ে। যখন এগুলো করতো, তখন তো একদিন মনে করেন যে ঝিলের মালিকের কাছে ধরাই খাইয়ে গেছিল, অল্পর জন্য বেঁচে গেছে। তো এর মধ্যে আমার সাথে কিছু কথা কাটাকাটি হয়। আপনার চাচার? হ্যাঁ, আমার চাচার। আমি কিছু কথা ধরি বলতে কি, আমার চাচা আমার মায়ের সাথে যখন সম্পর্ক মানে সময় কাটাতো, তখন আমি বলতাম যে আপনি আমার মায়ের সাথে এরকম করেন কেন? আপনি আসছেন মেহমান হিসাবে, আপনি আমার মায়ের সাথে এরকম করেন, আর আপনার এতদিন থাকা লাগবে কেন? আপনার কি এটা শ্বশুর বাড়ি বা বাড়িঘর? আপনি এখানে থাকেন। উনি বিবাহিত ছিল? বিবাহিত ছিল। আপনি এখানে থাকেন কিসের জন্য থাকেন? নিজের ক্ষমতা নাই কাজ করে খাওয়ার? এরকম কন্টিনিউ ঝগড়া চলতো। একদিন আমার মায়ের সামনে বটি আছে না, বটি নিয়ে আমাকে জবাই করতে বের হয়। আমি কথা ছাড়তাম না। মানে ঢাকাতে আসার পরে আমার কথা মুখ ফুটে গেছিল, আমি কথা ছাড়তাম না। তো আমি দৌড় দিয়ে গিয়ে বাথরুমে লুকাই, বাথরুমের ভিতরে ছিটকানি আটকাই দিয়ে আমি লুকাই থাকি। আর একটা কারেন্টের একটা লাইট ছিল, আমি বলছিলাম যে আমি এখান থেকে মারা যাব, আমি আপনাদের সবাইকে মানে একটা সমস্যার মধ্যে ফেলাবো, আপনারা আমাকে নিয়ে এসে এরকম ধরনের আমাকে মারার চেষ্টা করতেছেন। পরে আমার মা কিন্তু কিছু বলে নাই তখন, মানে মাও অসন্তুষ্ট, মানে আমার প্রতি অসন্তুষ্ট কথাগুলো বলার পর। একদিন আরও একদিন ঝগড়া হলো। একদিন হার্ডলি বললাম যে আপনি যদি বাপের ছেলে হন তাহলে কাজ করে খান, এখানে আমার মামার বাসায় বসে বসে খাচ্ছেন, ঘুরতেছেন, রিল্যাক্স করতেছেন কেন? তখন আমার কথাটা শুনে আমার মা বলল যে, মানে রাগ হয়ে গেল। যখনই রাগ হয়ে গেছে, তখন ওনার কাপড়, ব্যাগ ট্যাগ ইত্যাদি গোছায় নিয়ে উনি চলে গেল। আর আমার মাকে একটা কথা বললো, সেটা আমি কিন্তু বেশি দিনের জন্য যাচ্ছি না, আমি একটু ঘুরেই চলে আসবো। মানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে চলে গেছে। আর আমার মাকে সান্ত্বনা দিল যে আমি আমার ওই ভাইয়ের বাসার থেকে, ওনার ভাই ছিল ঢাকায়, আমি কয়েকদিন থাকি এসি। কিন্তু এটা ছিল না, তার মনে ছিল যে একবারেই চলে যাওয়ার কথা। সে ওখান থেকে গেছে, আর কোনোদিন ফিরে নাই। এইভাবে থাকতে থাকতে মা আমাকে বকা দিত, হ্যাঁ তুই কেন এই কথা বললি, তুই বলার কারণে আজকে আমার এই সমস্যা। চলে গেল, চাকরি বাকরি করতো। যখন এত প্রেশারের মধ্যে, আমার লেখাপড়ার কিন্তু কোনো খবর নাই এর মাঝে। আর তার হঠাৎ একদিন দেখি আমার বাবা ঢাকায় এসে মামার বাসায় হাজির। আমি যে কি খুশি হয়েছি সেই মুহূর্তে তা বলার মতো না। এত খুশি হয়েছি যে আমি সাথে সাথে বাবার সাথে বাড়িতে চলে যাব, আমি মার কাছে এক সেকেন্ডও থাকবো না। হ্যাঁ, তখন আমার মামা আসলো ডিউটি শেষ করে, মামা তো হয়তো বাসায় থাকতো। তো আমার বাবা যে বাড়ির থেকে আসছে এই 6 থেকে 7 মাস পর,
আমার মাকে যে একটু কথা বলতে দিবে বাবার সাথে, এরকম সময়টা আমার মামাতো ভাইয়েরা বা মামারা দেয় নাই। যখন দেয় নাই তখন নিজেও একটু সময় করে নিতে পারে নাই। কথা বলার যে একটা যে আমার আমার মার সাথে যে কথা বলবে দুইটা মন খুলে, এরকম কথাও বলতে পারে নাই। কিন্তু আমার বাবা কিন্তু তখনও জানতো না যে আমার ওই চাচা ওনাকে নিয়ে আসছে, তখনও কিন্তু জানতো। তারপরে আমি ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে আমি বাবাকে বলি যে বাবা আমি বাড়িতে যাব, তুমি যখনই যাও আমাকে নিয়ে যাবা। আমার মাও রিল্যাক্স ফিল করলো যে ও চলে যাক, আমি একটু শান্তি মতো থাকতে পারবো। তো যাই হোক, অনেক কিছু হলো, হওয়ার পরে মাকে অনেক বুঝালো। মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টাই করলো। যথার্থ চেষ্টা করার পরেও আমার বাবাকে বুঝ দিল যে দেখো আমি বাড়িতে যাব, এখন কি নিয়ে যাব? এখন যে আমি ঢাকাতে আসছি তো বড় মুখ করে, আমি তো জায়গা জমি কিনবো, বাড়িঘর করব, বাচ্চাকে ভালোভাবে মানে ভালো পোশাক পরাবো ইত্যাদি। তো তখন আমার বাবাও এটা বুঝতে পারলো যে আসলে তো কথাটা ঠিক। তখন আমরা চলে যাই মাকে ছাড়াই যখন আমরা বাড়িতে চলে যাই, তখন আমরা থাকতাম ওই পুকুর পাড়ে, ঈদগার ধারে, রাস্তার সাইডে। তো ওখানে আমাদের ছোট্ট ঘর। তো আমি কি করতাম, স্কুলে যেতাম আসতাম। এর মধ্যে আমি যখন গেছি বাড়িতে, তখন পাড়া প্রতিবেশী সবাই আমাকে দেখতে আসে। মানে ওরা জিনিসটা উপলব্ধি করছিল এরকম যে অমুকের ছেলে এবং অমুকের বউ। অমুক বলতে আরেকজনের ওই আমার চাচা, আর আরেকজনের বউ বলতে আমার মা, দুজনে নাই। আর আমার বাবার কাছে জিজ্ঞেস করছে যে তোমার বউ কোথায়? বাবা বলছে তো ও তো আছে আমার সুমন্দির কাছে। আর ওই যে চাচা উনি কাউকে কিছু বলে নাই। ঠিক আছে, তো গ্রামের লোকজন কিছু একটা টাচ করেছে। হ্যাঁ, তখন সবাই দেখতে আসে, মানে আমি গ্রামে যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসে, ভালো মন্দ জিজ্ঞেস করে যে আসলে মান্নান তুমি কোথায় ছিলে এতদিন, বা তোমার মা কোথায়, তোমার মা কি কিছু টাকা পয়সা ইনকাম করছে, চাকরি করছে? তখন আমি সব কিছু, আমি যা জানতাম সব কিছু সবার সামনে বলে দিই, এই ঘটনা, এই সম্পর্ক, এই মানুষের সাথে আমার মা এইভাবে গেছে। তখন আপনার বাবা ফার্স্ট জানলো আপনার কাছ থেকে? আমার বাবা তখন ফার্স্ট জানলো। আমি বাবার বুকে মানে চাপে ধরে আমি কথাটা বলি, বাবা আমি তোমার কথাটা বলতে পারি নাই, আজকে শোনো একটা কথা। সে কথাটা হচ্ছে আমার মার সব প্ল্যান ছিল এরকম, ঠকানোর প্ল্যান ছিল। আমি বুঝতে পারি নাই যে তোমার সাথে এই ঘটনাটা ঘটবে। আমি তো বুঝছিলাম যে আমাদের সংসার আরো বড় হবে, আমি বড় হব, লেখাপড়া শিখবো, চাকরি করব, তোমরা থাকবা, একটা সুন্দর সংসার হবে আর কি। কিন্তু সেটা তো আর হলো না। তারপরেও আমরা 1 বছর মার অপেক্ষায় থাকলাম। বাবা আপনাকে কি বলেছিল এই মুহূর্তে? বাবা বলছে যত কিছুই হয়েছে, আমি তারপরেও তোমার আম্মু যদি আসে আমি অনুরোধ করব আসার জন্য, যদি আসে তাহলে আসতে পারে। তখন তো ফোনের যোগাযোগ ছিল না, ফোনটা ছিল একবারে কম। তখন আমার এই ঘটনাটা আমি যে এলাকাবাসীর কাছে বলছি, বাবার কাছে বলছি, এই ঘটনাটা আমার ওই চাচা ও আবার জানতে পারছে। ও যখন জানতে পারছে তো ও আবার টেলিফোন করছে আমার মামার কাছে। ফোন করে আমার মা বলছে যে গ্রামে তো মুখ দেখানোর মতো আর কোনো কথা বাকি নাই, তোমার ছেলে এইসব কথা বলছে, তো তুমি গ্রামে কিভাবে আসবে? হ্যাঁ, তখন আমার মা বলে না থাক, আমি আর যাবো না, আর গেলে আমার স্বামী মানে আমার বাবার কথা বলে যে গেলে আমাকে মারেই ফেলাবে। একটা ভয় ছিল তার মধ্যে। তো ভয়টা যখন ছিল, এটা অবশ্য ওনার ভয়, আমার বাবা শাসন করতো এটা সত্য, কিন্তু ম্যারেজে ফেলাবে এরকম ছিল না। তো উনি ভয় পাইতো যে আমার অপরাধের কারণে আমাকে হয়তো বা বাড়িতে নিয়ে যায়, ছাই দিয়ে নিয়ে যায়, মারে ফেলাবে বা মারবে। আমরা 1 বছর ওই পুকুর পাড়ে থাকলাম। আমি কখনো রান্না করি, কখনো বাবা রান্না করে কাছ থেকে এসে। এইটুক বয়সে আমি রান্না করতে পারছিলাম। যখন রান্না করতাম, খাওয়া দাওয়া করে চলে যেতাম স্কুলের সময়টাই লেখাপড়া করতাম, আর বাদ বাকি সময়টা খেলাধুলার উপর দিয়ে চলে। পড়াশোনা খুবই মানে কমে গেল আমার। কমে যাওয়ার পর আমার ফুবা একদিন আসে হঠাৎ করে। ফুবা বলে যে এভাবে তো জীবন চলে না, এইভাবে কতদিন থাকবা তোমরা? তো আমার ফুপি বলে যে মান্নানে আমার কাছে দাও, আর তোমরা নতুন করে একটা সংসারের চিন্তা ভাবনা করো। ফুবার সাথে কথাবার্তা এটা। তো কি করলো, ফুপা বললো যে তাহলে তোমরা আমার বাড়িতে চলো, আগে আমার বাড়িতেই থাকবা, ওখানেই খাবা। আমার বাবা বলছে তোমার বোন রান্না করে দিবে, তুমি বাজার করে টাকাগুলো বাজার করবা, খাবা, 2 বাপ ছেলে মিলে থাকবা। আমরা চলে গেলাম ওখান থেকে, ওই পুকুর পাড় থেকে আমরা ওখানে মুভ করলাম ফুবার বাড়িতে। আমার ফুপা আবার মজ্জেম ছিল, মসজিদে আজান দিত।
তো ফুপা মাঝে মাঝে অসুস্থ হলে আমি আজান দিতাম মসজিদে গিয়ে থাকতাম। তখন কথাবার্তা মানে লেখাপড়ার কোনো কথাবার্তা আর হয় নাই। তখন কি করলো আমার বাবা, আমার ফুপা গার্জেন হিসেবে ঘটককে পাত্রী দেখতে বললো যে আমার শালার জন্য একটা পাত্রী দেখো, তার তো আর এইভাবে চলে না, তো বিয়ে শাদী তো দিতে হবে। তখন পাত্রী দেখলো আমাদের গ্রাম থেকে বেশ কিছু দূরে, 10 কিলোমিটার দূরে দেখলো। যখন পাত্রী যখন দেখছে তখন পাত্রীর গার্জিয়ান জানতে চাইছে যে আগের স্ত্রীটা কি ডিভোর্স হয়েছে কিনা, না হলে তো আমরা বিয়ে দিতে পারবো না। তো যখন এই কথাটা প্রশ্ন করছে তখন আমার ফুফা বলছে যে আমার একটা উকিল আছে, তাহলে ওনার সাথে পরামর্শ করি, যেহেতু আমরা কোনো ডিভোর্স লেটার পাই নাই আমার মার পক্ষ থেকে, আমার স্ত্রী আমার মার পক্ষের থেকে তারা কোনো ডিভোর্স লেটার পায় নাই, সেহেতু একটা কোর্টের একটা আপিল আমরা নিয়ে আসি। কোর্টে গেল, উকিলের সাথে আলোচনা করা হলো, আমি সাক্ষী দিলাম যে আমার মা বহুত আনার চেষ্টা করা হয়েছে বা করছে আমার বাবা, কিন্তু আমার মা আসে নাই। বাট উকিলের সামনে কি এগুলো উকিলকে মানে কোর্টে কি আপনি বলেছেন যে আপনার মার যে এইসব যেসব ব্যাপার আপনি দেখেছেন বা এরকম কোনো কিছু? এরকম কিছু জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, শুধু জিজ্ঞেস করছে যে তোমার আম্মু আসবে না, তো আমি বলছি যে না আর আসবে না। আচ্ছা, তো কেন আসবে না? তখন বলছে যে আমার আম্মু যখন গেছে তখন এই ঘটনা করছে। মানে বলছেন কি তাহলে আলটিমেটলি? একটু বলছি, মানে বিস্তারিত বলেননি? বিস্তারিত বলি নাই। না, বিস্তারিত আমরা এখনো আনতে চাচ্ছি না। হ্যাঁ, তখন ওই উকিল তখন বললো যে তোমার আম্মু তো আসবে না, তুমি তো এটা শিওর বলতেছো? বলছে হ্যাঁ এটা আমি শিওর বলতেছি যে আমার আম্মু আসবে না, এই সংসারে সে আসবে না। এটা কি জজের সামনে? জজ না, উকিলের সামনে। আচ্ছা, তখন উকিল একটা কোর্ট পারমিশন দিয়ে একটা অ্যাপ্লিকেশন মানে সাবমিট করে যে এটা নিয়ে যায় দেখালে কাজে বিয়ে পড়ায় দিবে। তো ওই কাগজটা কয়েকদিন ধরে ঘোরা লাগছে, মানে আমি তো সহজভাবে বলতেছি, এটা কিন্তু কয়েকদিন কোর্টে যাতায়াত করে আমার বাবা কাগজটা নিয়ে আসছে, আর বাবা আর ফুপা। তখন নিয়ে আসার পর আপনি মাকে মিস করতে তো ওই সময়টাতে? আমি খেলাধুলার চলে বেশি থাকতাম, আর মিস করতাম কখন, যখন রাতে ঘুমাতে যেতাম তখন একটু মিস করতাম, আর তেমন একটা মিস করতাম না কারণ ফুফু ছিল তখন। আর আর আগে মিস করার কথাটা যেহেতু বললেন, আগের কথা মনে পড়ে গেল। বাবার সাথে 1 বছর ছিলাম, 1 বছর আমি বাবার গলা ধরে ঘুমাইছি, কোনোদিন বাবা ছাড়া ঘুমাতে পারি নাই। বাবা বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। বিয়ে করলো ওখানে আমার সেকেন্ড মা, ওখানে যখন বিয়ে করলো 15 দিন বা 1 মাস আমার বাবা তখন ওখানে শিফট করলো ওই শ্বশুর বাড়িতে। আর আমার ওই ছোট মায়ের একটু সমস্যা ছিল, উল্টাপাল্টা কাজ করতো, শিশু মানুষের মতো কাজ করতো, শিশু মানুষের মতো মানুষের সামনে গাছে লাফ দিয়ে উঠতো, আর অন্যান্য কাজ করতো। যে শিশু মানুষের যে বুদ্ধি যেরকম থাকে তার বুদ্ধিটা ছিল ওরকম। এই কারণে ওনার পক্ষের থেকেও আমার বাবার তো বিবাহিত, এই পক্ষের থেকেও মানে এটা মিউচুয়েট করে বিয়েটা হয়। তো হওয়ার পরে ওখানে থাকতে থাকতে আমাকে ওখান থেকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয় 6ষ্ঠ শ্রেণীতে, এবং আমার মনে আছে আমি 3 দিন ক্লাস করছি। এই আপনার শেষ পড়াশোনা? এই আমার জীবনের ওখানকার শেষ পড়াশোনা। 3 দিন ক্লাস করার পরে আর কেউ বলেও না যে আমি স্কুলে যাও বা ক্লাস করো বা লেখাপড়া করো। আমি খেলায় ব্যস্ত, খুবই ব্যস্ত, খেলতে ব্যস্ত। তখন ওখানে কিছু কাজ হয়, যেমন মায়ের সাথে গন্ডগোল হতো, বাবার সাথে ঝগড়া হতো, আবার আমার ওই মামাদের সাথে ঝগড়া হতো। এগুলো আবার ফুবার কাছে বলছে বাবা এসে যে এই ঘটনা। তখন বলছে যে ঠিক আছে তোমরা আবার এখানে চলে আসো, আমি কি কথা বলতেছি গার্জেনের সাথে, তোমার ওই স্ত্রীকে নিয়ে চলে আসো। তা আমরা আবার চলে আসি। ওখান থেকে যখন চলে আসি তখন তো স্কুল আরো দূরত্ব হয়ে গেল, তখন তো স্কুলের আর কোনো নাম নেই। যখন এখানে চলে আসলাম তো হঠাৎ করে থাকতে থাকতে একদিন ফুবার সামনে, ফুবাতে যেহেতু বড় মানুষ, সম্মানী মানুষ, সে আমার ওই মাটা লাফ দিয়ে পেয়ারার কাছে উঠে যায় পেয়ারা খাওয়ার জন্য। এটা আমার ফুবার মাইন্ডে লাগে। এটা যখন আমার ফুবার মাইন্ডে লাগে তখন গার্জিয়ানের সাথে কথা বলা হয়, কথা বলে আমার মা তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। যখন পাঠিয়ে দেওয়া হয় তখন কিছু হয় নাই, তারপরে আস্তে আস্তে সব ত্রুটি আমার ওই নানার বাড়ির সবাইকে বলা হয়। যখন বলা হয় আমি কিন্তু এগুলো কিছু জানতাম না, পরে শুনছি। একদিন হঠাৎ করে শুনলাম যে ডিভোর্স হয়ে গেছে আমার মার সাথে, এই ছোট মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়। তো ডিভোর্স যখন হয়ে যায় আমার কোনো ইয়ে নেই, আগ্রহ নাই, ইয়েস নো কোনো ইয়ে নেই, পরামর্শই নাই। তো এরকম হতে হতে মানে ডিভোর্স যখন হয়ে যায় তখন তো সম্পর্ক আর নাই। এখানে আবার ওই সে আগের মতোই ফুবার বাড়িতে থাকা শুরু করলাম। বাবা কাজ করতো, আমি খেলে সারাদিন কাটাতাম, আর ফুবার কাজে একটু হেল্প করতাম। ফুবা আমাকে বলতো যে বাবা আমি মসজিদে যেতে পারতেছি না, তুমি একটু আজান দিয়ে আসো। আমাকে আজান শেখাতো বসে বসে, তো শিখতাম, আরও অনেক কিছু শিখছি। পরে বাবা এরকম কাজ করতো, নিয়ে এসে বাজার করে দিত, আর ফুপু রান্না করে দিত, আলাদা করে রান্না করতো। কিন্তু পাশের এলাকার থেকে
ঘটক আর একটা প্রস্তাব নিয়ে আসে, এই বিবাহের প্রস্তাব। তখন ওই প্রস্তাবটা যখন নিয়ে আসে, কথাবার্তা সব ওকে হয়ে যায়। দেখতে গেলে বিয়ে করে, মানে বিয়ের একটা ইয়ে করে দেখতে গেছে, সেই দিন রাতেই বিয়ে। আমি তো জানি না দেখতে গেছে, আমাকেও জানায় নাই। পরে ফুপা আমাকে বলতেছে চলো আমরা একটা জায়গায় যাই। পাশের গ্রামে গেলাম সবাই, আর যারা যারা জানতো সবাই তো প্রস্তুতি নিয়ে গেছে, আর আমি প্রস্তুতি ছাড়াই যে পোশাকে ছিলাম এই পোশাকে গেছি। পরে যখন গেছি ওখানে, তখন আমার ওই নানি দেখছে যে এটা কিন্তু ছেলে। তখন আমার নানি আমার কাছে টানে নাই, বাবা আসো, হাত মুখ পরিষ্কার করে দেয়। ওই দিন রাত্রে বিয়ে শাদী হয় বাবার সাথে আমার তৃতীয় মায়ের। প্রথমে আমরা ফুপার বাড়িতে নিয়ে আসি আমার ছোট মায়েকে। নিয়ে আসার পর আমার বাবা কিছু টাকা জমাইছে, জমানোর পর এই টাকা দিয়ে আমার নানার বাড়ি থেকে কিছু টাকা দিয়ে একটা জমি কিনে দিবে, জায়গা মানে থাকার জায়গা। হ্যাঁ, এই ঘরটা আবার ওই নানির বাড়ির সাথে, মানে নানাও জমি কিনছে, বাবাও কিনছে, একসাথেই কিনছে, একই জমি, এক দাগেই জমি। আমাদের একটু অল্প, তাদের একটু বেশি। জমিটা কেনার পর বাড়ি করছে, এখন বাড়ি করছে কিন্তু তখন করে নাই। তখন এরা আমার ফুপার উপরে একটা চাপ দিল যে জমিটা যখন কিনছে, তখন আমার ফুপাকে বলল যে এই জমিটা তো গন্ডগোলের জমি, এই জমিটা দখলে রাখতে হবে, না হলে পরবর্তীতে সমস্যা হবে। তো আমরা জামাইক আর মেয়েকে নিয়ে যেতে চাচ্ছি, আপনারা কি বলেন? ভালো মন্দ পরামর্শ করে ফুপা অনুমতি দিল। এটা কিন্তু চাল ছিল আমার ওই নানার এবং নানির এবং আমার মার, কিন্তু ফুপা এটাও বুঝতে পারে নাই। আর ফুপা বুঝতে পারলেও এটা অতটা গুরুত্ব দেয় নাই। আমরা চলে আসি এখানে পার হয়ে। আসার পরে মাটি দিয়ে আমরা ঘর বানাই। আমি এখানে থাকতাম না, কিছুদিন এখানে থাকার পর বুঝতে পারছি যে এখানে থাকা সম্ভব না। ফুপুর কাছে যাই থাকতাম, একদিন ফুপুর কাছে যেতাম, একদিন এখানে থাকতাম, একদিন ফুপুর কাছে যেতাম, একদিন এখানে থাকতাম। এরকম করতে করতে বাবা কি করলো, দোকানে দিল একটা। গ্রাম এলাকার মাঝে একটা মোড় থাকে না, এই মোড়ের একটা দোকান, সেটা হচ্ছে সাইকেল মেকারের দোকান। সাইকেল এবং ট্রানজিস্টর, টেলিভিশন, সাইকেল অ্যান্ড রেডিও আর টর্চ লাইট, এই মেকারের দোকান হচ্ছে। ওই আমার সম্পর্কে মামা হয়, মামাকে বললো যে ওকে একটু নিয়ে রাখো, কাজটা শিখুক। তো আমি কি করলাম, কিছুদিন কাজ করলাম, করার পরে আমি ছোট মানুষ, একটা স্পিকার পাইছি। স্পিকারটা আমি নিয়ে মামাকে না বলে স্পিকারটা আমি বাসায় নিয়ে আসছি, কিন্তু স্পিকারটা রেডিওর ছিল। আর স্পিকারটা নিয়ে এসে আমি আর দোকানে যাই না। আমি যখন দোকানে যাই না, মামা আমাকে খবর দেয় যে তুমি আসো না কেন। আর মামা বলছে এখানে একটা স্পিকার ছিল, এটা কই? আমি জানি না। পরে এটা বুঝতে পারছিল যে মামা আমি জিনিসটা নিয়েছি, কিন্তু আমি জিনিসটা ওটা আমার কাছে ভালো লাগছে, আমি নিয়ে আসছিলাম বাসায়। তখন আমি আর দোকানে যাই না, গেলে তো স্পিকার আমার কাছ থেকে নিয়ে নিবে, আমি দোকানে যাইতাম না। তো এরকম করতে করতে মামা তো আর কিছু বলে নাই, বাবা তো জানতো যে দোকানে আর যায় না। তখন আমাদের এলাকার থেকে আরেকটু দূরে বাস স্ট্যান্ড, ওখানে একটা চাচা থাকতো, তার নাম হচ্ছে কামাল হোসেন, কালাম। তো ওনার দোকানে আমাকে আবার দেয় ম্যাকারির কাজে, রিক্সা ভ্যান সাইকেল ম্যাকারির কাজে। তো আমি ওখানেও করতে থাকি। আবার তখনই মোবাইলটা, চাচা একটা মোবাইল কিনে, ব্যবসা, বিজনেস, গ্রামীণ যে বিজনেস সিমটা উনি কিনে ব্যবসা করতো। আচ্ছা। আর আমি ওই ম্যাকারের কাজ করতাম, ছোটখাটো কাজগুলো আমি করতাম। সবগুলো করতে করতে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। যাওয়ার পর পাশে একটা দোকান ছিল, টি স্টল। তো চাচা কিন্তু আমাকে কোনো বেতন দিত না, আমি শুধু থাকতাম, খাইতাম আর কাজ করতাম। ইলেক পোশাকও তেমন একটা, মানে পরিপোশাকও তেমন একটা দিত না। আচ্ছা। তো আমি বাবা দেখলাম, বাবা বললাম যে বাবা, কার হাতে একটা খবর দিছিলাম যে বাবাকে দেখা করতে বলো। তো বাবা আমার কাছে আসছিল। আমি তখন বলছিলাম যে ওই টি স্টলে একটা লোক নিবে, ওদের লোকটা চলে গেছে আর ওরা বেতন দিবে। তো এখন আমি এখানে কতদিন বেকার খাটবো বা বেকার কাজ করব, তুমি একটু তাদের সাথে কথা বলো। তখন আমার ওই সুইট ভাই ওনার সাথে কথা বললো। বাবা যখন কথা বললো, তখন সুইট ভাই এবং ওই কালাম চাচা দুইজনে কথা বললো পার্সোনালি। তো কথা বলে দুইজনের সাথে ঠিক আছে, মানে পাশের দোকান যে হতো সেই দোকান থেকে আমার দোকানে আসবে, একটু কথা বলে নিল। তো ওনারা কম্বিনেশন করে চাকরিটা হয়ে গেল, চাকরি বলতে কি কাজ হয়ে গেল। তখন কাজ করতেছি। কিসের কাজ ছিল এটা? এটা ছিল চায়ের দোকানের। চায়ের দোকানের কিসের কাজ? চা বানানো, দুধের কেটলি পরিষ্কার করানো, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে। পান বিক্রি করতাম, বিড়ি সিগারেট বিক্রি করতাম, বিস্কিট বিক্রি করতাম। আবার ওখান থেকে 1 কিলোমিটার দূরে ছিল পুলিশ লাইন, ওখান থেকে পানি নিয়ে আসতাম, ভাড়া পানি নিয়ে এসে
কয় টাকা পেতেন? মাসে 100 টাকা, প্রতি মাসে 100 টাকা করে পেতাম। ওকে। প্রতি মাসে 100 টাকা। ওই ভাড়াটা নিয়ে আসতাম, 2টা বালতি নিয়ে কাদের মধ্যে করে নিয়ে আসতাম পানি অনেক দূর থেকে। ওই আমাদের ওদিকে আবার অতিরিক্ত আয়রন বেশি পানিতে, চা খাওয়া যায় না। ওটা হচ্ছে সাপ্লাইয়ের পানি ছিল, ওটা আমি ওখান থেকে নিয়ে আসতাম। তো নিয়ে এসে ওই ভাঁড় একটা বড় একটা ডাবর বা কলস, বড় একটা কলস ছিল, ওই কলসটা আমি ভরাতাম। এরকম করতে করতে আর থাকতাম ওনাদের বাসায় রাতের বেলা, খাওয়া দাওয়া ওখানে বাসায় করতাম, কোনো দিন দোকানে করতাম। এখানে থাকতে থাকতে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে 1 টাকা 2 টাকা করে নিতাম ক্যাশ থেকে। যেমন ক্যাশ থেকে 1 টাকা 2 টাকা মানে নিতাম, আলটিমেটলি চুরি করা যেটাকে বলে। হ্যাঁ চুরি করা, না বলে সরানো। না বলে সরানো। এই টাকাটা রাখতাম, আবার ওই যে ক্যাশের নিচে মাটি ছিল, ওই মাটির নিচে একটা ব্যাংক বসায় রাখতাম, ওই ব্যাংকে জমাতাম। হ্যাঁ জমাতাম যখন, তখন এটা বেশ কিছুদিন যায়, যাওয়ার পরে ওই ভাইয়া বুঝতে পারে। যখন বুঝতে পারে তখন আমাকে দেখায়, এটা কি করছিস, এটা তো ঠিক হয় নাই। তখন আমি আমার বাবাকে ডাকে বলে, আমি তখন একটা কথাই বলছি যে এই টাকাটা আমি জমাইছি, আমি একটু আমার নানার বাড়িতে বেড়াতে যাব, তখন আমি টাকা আমার কাছে থাকবে না, যা বেতন পাই তা তো বাবাই নিয়ে যায়, আমার কাছে টাকা ছিল না। তখন বাবাকে ডেকে এই কথাগুলো বলে, কোনো মারধর বা কোনো কিছু হয় নাই। আবার এখানে থাকতে থাকতে বিড়ি খাওয়া শিখছিলাম। 2-1টা বিড়ি বিক্রি করতাম, যেহেতু একটা বিড়ি জ্বালায় টানতাম, হ্যাঁ মনের ইচ্ছে মতো খাইতাম। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বিপথে চলে যাচ্ছেন ধীরে ধীরে, বিপথে বলার কেউ নাই, বলার কেউ নাই, শোনারও কেউ নাই, শাসনের কেউ নাই বা অন্যান্য কিছু। বিড়ি খাইতাম আর দোকানে কাস্টমার আসলে সামনের দিকে চলে আসতাম। যাই হোক, আমি অনেক ছোট, আমি তখন এগুলো ভুল করছি। তখন ওখান থেকে 1 বছরের মতো ওখানেও কাজ করলাম। কাজ করার পর ওখানে বললাম যে আমি চাকরি করবো না, আমি এখন বাড়িতে যাব। বাড়িতে গেলাম, তখন 2004 সালের আগে 4 সালের আগে একটা বন্যা হয়েছিল বিশাল বড়। তো বাবা মাটিতে ঘর করছে, আমিও বাড়িতে গেলাম। সে আমার জন্য একটা করছে, তাদের জন্য একটা ঘর করছে। তো বাড়িতে গিয়ে আমার থাকার কোনো দিন ভাগ্য হয় না, থাকতে পারি না। একদিনও আমি বাড়িতে ঘুমাই নাই। আমাদের যে নতুন বাড়িটা করছে, একদিনও ঘুমাই নাই, আমার পুরো বাড়িতে থাকতাম। তো বাবা ওই যে এলাকার, আমাদের যে এলাকা নানার বাড়ি এলাকা, ওখানে একটা বড় আব্বু আছে, আমার মায়ের দাদা হয়। তো তাদের সাথে কথা বলছি যে তোমাদের তো সংসার অনেক বড়, হ্যাঁ তোমাদের তো গরু বাছুর আছে বা অনেক জমি জমা, আমার ছেলেটাকে একটু কাজ শিখাও। কাজ শেখার উদ্দেশ্যে আপনারা রাখেন। এক পর্যন্ত তারা রাখবেই না, কাজ জানে না কিসের জন্য রাখবো। না রাখার জন্য 1 বছরে 1500 টাকার কথা বলা হয়, 1500 টাকার কথা বলা হয়। খাওয়া থাকা বাবদ 1500 টাকা আমরা দিব, যদি তোমার ভালো লাগে তুমি রেখে যেতে পারো। এখন এখানে আমি বাবা যেহেতু কথা দিয়ে আসছে, আমি আর কথা ফেললাম না, আমি এখানে চাকরি করতে থাকলাম, কাজ করতে থাকলাম। এই 1 বছরের মধ্যে আমি অনেক কিছু করি। গাছের থেকে আম নিয়ে এসে পারে চুপি চুপি খাই, রাজহাঁসের ডিম জমায় সানসেটের উপর জমাতাম, মানে অনেক ধরনের ইয়েগুলো করতাম। তারপরে আম নিয়ে তালার উপর বসে বসে খাইতাম, এরকম ধরনের আর কি কাজগুলো করছি। তা যখন ডিমগুলো আমি নিয়ে রাখছিলাম সানসেটের উপর গোয়াল ঘর থেকে, আমার একটা ওই ভাবি আছে একজন, তো ভাবি তখন টের পায় নাই প্রথম অবস্থায়। পরে যখন 8-10 দিন চলে যায় যে ডিম পায় না, তখন সে একটা সন্দেহ করে যে আসলে তো এতদিন ডিম না দিয়ে আমার হাঁস থাকার কথা না, আসলে কিছু একটা হচ্ছে। আর আমি পাশের বাসার বরাম্মুর সাথে শেয়ার করি যে ডিমগুলো আমি বিক্রি করবো তার কাছে, আপনি যেন কারো কিছু না বলেন, আমি কয়টা ডিম জমাচ্ছি বিক্রি করবো। ভাবি ওই সানসেটটা মই দিয়ে উঠে যায়, যে আসলে গোয়াল ঘরটা সে সার্চ করে। তখন গোয়াল ঘর যখন সার্চ করে, তখন ওই ডিম কয়টা ওখানে পায়। ডিম যখন পায়, আমি বাইরে তো কাজে ছিলাম, কাজের থেকে আসছিলাম, তখন আমার ভাবি বলে যে তোমার একটা বিচার আছে আজকে, হাসি মুখেই বলে যে তোমার একটা বিচার আছে আজকে, তোমার ভাইয়ারা আসুক। রাজহাঁসে কি সানসেটের উপরে ডিম পারে? তখন আমি বুঝতে পারছি যে কি বিচারটা আছে। তখন এটা নিয়ে আমাকে সবাই, বাড়ির সবাই মজা ঠাট্টা করা শুরু করলো। কোনো কিছু হয় নাই, কোনো কিছু বলেও নাই তারা। এরকম করতে করতে পরে বাবা কি করলো, এলাকার একটা সম্ভ্রান্ত হাজি মানুষ, ওনার একটা দোকান আছে, কাপড়ের দোকান। তো কাপড়ের দোকানে রাখার জন্য উনি আবার হাজি মানুষ, এলাকার সব মানুষদেরই একটু সহযোগিতা করতো। হ্যাঁ, কি হয়েছে রাখার জন্য বলেন? সহযোগিতা করতো। তারপরে ওনার কাছে আমাকে নিয়ে গেছে, এই সেম একই রকম, যে আমার ছেলেটা তো কোনো কাজ জানে না, ওরা একটু কাজটা শিখিয়ে দেন।
বা আপনার দোকানে রাখেন, কাজটা শিখুক বরাবর কাছে, বরাবর হয় সম্পর্কে। তো বরাবর বললো ঠিক আছে, আমার সাথে থাকুক, কাজ টাজ করুক, তারপরে দেখি কী করা যায়। তখন বরাবর আমাকে ভালো একটা দিক দিল, সেটা হচ্ছে যে দোকানে সব কিছু শেখার জন্য একটা সুযোগ দিল। সুযোগ দেওয়ার পর আস্তে আস্তে সবার ফেভার হয়ে গেলাম। ফেভার হওয়ার পরে বাড়িতে তাদের যে বাড়ি ছিল ওই বাড়িতে থাকতাম। আর সকালে প্রতিদিন সকালে ভোরবেলা এসে দোকান খুলতাম, সবার আগে আমি আসতাম। এই বিশাল বড় দোকান ছিল, তো আমি এসে খুলতাম, তারপরে কর্মচারীরা বাদ বাকিগুলো আসতো। এইটুক বিশ্বাস সে করতো। এর মধ্যে আমার মা আমার কাছে ফোন দেয়। এই ফোন নাম্বারটা আমার মার কাছে দিয়েছিলাম দোকানটা। এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলে মা, যে বাবা তুমি কেমন আছো, কি করো। আমি তো বলতাম যে মা আমি ভালো আছি, তুমি কেমন আছো, কবে আসবা। তো বলছে আমি তো আসবো আগামী সপ্তাহে, তো তুমি আসো তো নানার বাড়িতে, আমি তো আর যেতে পারবো না। ঠিক আছে আমি আসবো। তখন আমি এই বরাবর সাথে বিষয়টা শেয়ার করি। আর আমার মা ফোন দিলে আমি খুব আনন্দিত হতাম, আনন্দেই আমার কান্না চলে আসতো। আমার মা আজকে আমাকে ফোন দিছে, আমি আজকে কোনো কাজ করবো না, আজকে শুধু আমি ভাববো, চিন্তা করবো। তারপরে বাড়িতে যখন আসছে আমি জানি না, তো আমাকে যেদিন যেতে বলছে আমি সেই দিন দোকানের থেকে আমি আমার নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। যখন আমি রওনা দিয়েছি, চলে গেছি, শান্তার নামের একটা স্ট্যান্ড আছে, ভ্যান স্ট্যান্ড, ওখানে নামছি। নামার পরে দেখি আমার মা, আমার খালা, হ্যাঁ আমার মামাতো বোনেরা এবং আমার একটা খালু সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে। আমি তাদের দেখতে পাই নাই, কিন্তু তারা আমাকে দেখছিল, যার কারণে ডাক দিছে এদিকে আসো। ওদিকে গেছি, কিন্তু আমার মায়ের দিকে তাকায় যে কোনো রকম কোনো মন খারাপ বা অন্যান্য কিছু, এটাকে মনে হয় নাই আমার কাছে। এতদিন পর দেখা হয়েছে, একটা যে জিনিস আছে না মায়া মমতা, এরকম কোনো কিছু মনে হয় না। তখন শুধু আমি একটা জিনিসই অনুভব করছি যে আমার মা তো আনন্দেই আছে, আমার মা আনন্দেই আছে, আমার মায়ের কোনো কষ্ট নাই, এইটুকুই শুধু মনে করছি। তখন সবাই বললো যে ঠিক আছে তোমার তোমার নানার বাড়ি যাওয়া লাগবে না, তুমি এখন আমাদের সাথে চলো, সিনেমা দেখতে যাবো আমরা। বাড়ির থেকে কিন্তু সিনেমা দেখার উদ্দেশ্যেই বের হয়েছে সবাই। আপনাকে নিতে বললো, তারপর আমি চলে গেলাম। আমার মা আমাকে কোলে নিল, কোলেতে আমিও উঠলাম। যখন গাড়িতে উঠি তখনকার কথা, কিন্তু 2 বছর পর কোলে উঠলাম, কোলে উঠে গেলাম, সিনেমা হলে গেলাম। সিনেমা দেখতে দেখতে আমার মায়ের একটা ঘড়ি ছিল, এই ঘড়িটা যে কোনো একটা কারণে পিন খুলে দেওয়া বা যে কোনো একটা কারণে নিচে পড়ে যায়। তখন আমি বুঝতে পারি যে একটা কিছু পড়লো নিচে, সিনেমা দেখতে দেখতে। কিন্তু তখন আমি একটু নড়াচড়া করে নিচের দিকে হাত দিতে যাব, সে সময় আমার মা আমাকে বলে খালি দুষ্টামি করে নড়াচড়া করে, এত অস্থাবর হয়েছে, মানে এত বদমাইশ হয়েছে কেন বুঝি না, এটা নিয়ে আসাই ভুল হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু ওই জিনিসটা নেওয়ার জন্য নিচের দিকে ঝুঁকে দেখতে চাচ্ছিলাম যে কি জিনিসটা। পরে আমি আর মায়ের কথার ভয়ে আমি আর কিছু বলি নাই। তখন যখন বাইরে চলে আসছি, সিনেমা শেষ, বাইরে যখন চলে আসছি, তখন আমার মা ঘড়ি খুঁজে পায় না। তো ঘড়ি যখন খুঁজে পায় না, তখন আমি মাকে বলি যে মা, তখন আমি যে হালতে চাইছিলাম বা ঝুঁকতে চাইছিলাম, তখন তো তুমি নিষেধ করছো, তখন কিছু একটা পড়ছে, তো তুমি তো আমাকে দেখতে দেও নাই। তখন আমাকে বলে যে হ্যাঁ তুমি আমাকে বলবা না কথাটা, তুমি আমাকে বলো নাই কেন যে কিছু একটা পড়ছে, গাদা ছেলে, বোকা ছেলে। বাবাকে নিয়ে কথা বলে, বোকার বাচ্চা, হ্যান ত্যান এসি, মানে অনেক ধরনের একটা সিন্ডিকেট, সবার সামনে একটা বাজে কথা বলে, এগুলো কথা বলে গালাগালিজ করে। তো গালাগালি করার পর আমি তো আর কিছু বললাম না, ভয়ে থাকলাম। সবাই নানার বাড়িতে চলে গেলাম। নানার বাড়িতে তখন আমার বাবা তো আমাদের বাড়িতে, আমার ওই ছোট মায়ের সাথে দিনমজুর কাজ করতেছে, খাইতেছে, তার সংসার চলে যাচ্ছে। কিন্তু বাবা কিন্তু এগুলো বিষয়ে কিছু জানতো না। যখন দেখি বাড়িতে গিয়ে, নানার বাড়িতে দেখি ধুম, এক কথায় যে বাইরে থেকে মেহমান আসলে যেরকম ধুম হয়, বা কোনো বিয়ানের বাড়িতে গেলে যেরকম ধুম হয়, সেরকম ধুম, খুব আনন্দ, সবাই খুব আনন্দে আছে। এতটাই আনন্দে আছে যে আমার কথাও তারা ভুলে গেছে। তখন আমি যখন যাই, তখন সবাই আমাকে দেখে আফসোস করে যে বাবা তুমি কোথায় ছিলা, কেমন আছো, ভালো কি মন্দ, কি খবর, সবাই মমতা দেখায়। কিন্তু আমার মায়ের আলাদাভাবে কোনো জিনিস আসছে, এতদিন পর বাচ্চা, শরীরের যত্ন নিয়ে দিই, দেখি মাথায় একটু তেল দিয়ে দিই, বা হাত পা একটু ভালো করে পরিষ্কার করে দিই, নখ টুক কাটছে কিনা ঠিক মতো, কাপড় চোপড় ময়লা পরিষ্কার করে দিই, এরকম কোনো কিছু ছিল না। পরে তো আমার তো বেশি সময় নাই, আমি আবার পরের দিন চলে আসি দোকানে ব্যাক করি। তো ব্যাক করার পর আবার কিছুদিন পর আমার মামা আসে বাড়িতে। তো মামা যখন আসে, তখন আমাকে ফোন করে বলা হয় যে মান্নান তুমি একটু আসো, আমার সাথে দেখা করে যাও। তো মামা যখন বাড়িতে আসে, তখন মামা ভাগনার সম্পর্ক তো জানেনি,
যাই হোক অনেকটাই ভালো। আসছি মামার সাথে দেখা করতে, তখন আমি সম্ভবত 2 থেকে 3 দিনের ছুটি নিয়ে আসছিলাম। তো মামার সাথে থাকি, ঘুরতেছি, বেড়াইতেছি, এই জায়গা যাচ্ছি, সে জায়গা যাচ্ছি। তখন মামা একটু চিন্তা করে, যে চিন্তাটা করে এরকম যে মান্নান তো লেখাপড়ায় ভালো ছিল, ওর লেখাপড়াটা কি আবার স্টার্ট করা যায় না? তখন আমিও রিকোয়েস্ট করলাম মামা, যে মামা আমি লেখাপড়াটা করলে ভালো হবে, আমি তো লেখাপড়া করতে চাই কিন্তু আমি তো করতে পারলাম না। তখন মামা আমার মায়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে, আমার মা সরাসরি না বলে দেয় যে না, ওরে আমি নিয়ে আসবো না, ও যেভাবে মানুষ হয় হোক, আমার এতে কোনো দুঃখ নাই। ও মায়ের কথা মানুষের কাছে বলে, কেন বলে? মানে মানুষ মা যতই পাপ করুক না কেন, কোনো ছেলে কি তার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলে? হ্যাঁ, এরকম ধরনের কথাবার্তা হওয়ার পর মামা বললো, দেখ ও ছোট মানুষ, ও কিছু বোঝে নাই, যেটা সত্যি সেটাই বলছে, এখন ওর জন্য তো তুই এইভাবে দায়ী করতে পারিস না। তখন মামা তো ভাইও বুঝাইলো, মায়ের বুঝাইলো যে দেখো আসলে জিনিসটা ভালো হয়, আমাদের অল্প কিছু খরচ দরকার হলে আমি কিছু খরচ দিব, তুমি কিছু দাও আমি কিছু দিই, দিয়ে ওরা লেখাপড়া করাই। তো ঠিক আছে, এদিকে লেখাপড়ার প্রসেস চলতে থাকলো, আমি তো আবার চলে গেলাম। তো আবার মামা ঢাকায় চলে গেল। ঢাকায় যাওয়ার পর আমাকে ফোন করলো যে তুমি তোমার ওই দোকান থেকে চলে আসো আমাদের বাসায়, তোমাকে আমি স্কুলে ভর্তি করে দিব। এগুলোই চলতেছে মোটামুটি আপনার ছোটবেলাতে? হ্যাঁ, এগুলো চলছে, স্কুলে ভর্তি করে দিব। তাই স্কুলে যখন ভর্তি করে দিই, আমি তো মহা আনন্দে বাবার কাছে ফোন করলাম, বাবা বললাম যে বাবা এই ঘটনা। তখন বাবা বললো, বাবা তুমি যেখানে থাকো না কেন ভালো থাকো, তুমি আমার কাছে থাকলো আর মার কাছে থাকো, যার কাছেই থাকো, তুমি মানুষ হও, আমার কোনো বাধা নেই। বাবা বললাম যে আমার একটা 5% সার্টিফিকেট, তা আগেরটা তো দিয়ে দিছি আমার আগের স্কুলে, তো এতদিন পর আবার 5% সার্টিফিকেট লাগবে স্কুলে ভর্তি হতে গেলে। তখন বলে সেটা আমি ব্যবস্থা করে দিব, হয়নি সমস্যা নাই, তুমি কি করতে চাচ্ছ, তুমি যদি যাইতে চাও তাহলে আমি বলে দিই তোমার বরাব। তখন বললাম যে ঠিক আছে আমি যাব। তখন থেকে আমি ওখান থেকে বরাব্বাক বলি। বরাব্বা একটু রাগই হয়, রাগ হয় এই জন্যই যে মা বরাব্বা কিন্তু জানতো বিষয়গুলো, যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে আর মামাটা এরকম, তখন একটু রাগই হয় যে এত কিছুর পরেও তুমি ওখানে যেতে চাও, তো ঠিক আছে যাও, আমি আর তোমাকে কোনো বাধা দিব না। চলে আসি, আসার সময় বরাব্বা আমাকে 50 টাকা দেয়, 50 টাকা নিয়ে আমরা চলে আসি, আমি এবং আমার বাবা দুজনেই। আমি আসি নানার বাড়িতে। তা আমার বাবার একটা ইয়ে ছিল যে আমার নানির জন্য সবসময় বাজার থেকে পান সুপারি কিনে নিত, তো পান সুপারি কিনে নিয়ে ওইভাবেই গেছে। তখন আমার মা নানার বাড়িতে ছিল না, মামাও ছিল না, তখন আমাকে গিয়ে দিয়ে আসার কথা আর কি। আমি গেছি, আমার নানির কাছে বললো যে ওরা একটু ভালো মতো দেখে রাখেন, আমি তো ওর খেয়াল রাখতে পারি না, তা আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা ওরে মানুষ করেন। বাবা যখন চলে গেল, তখন তো প্রথম কয়েকদিন আমার খুব সুন্দর কাটলো। মানে প্রথম অবস্থায় স্কুলে যাওয়া, স্কুলে ভর্তি হওয়া, স্কুলে যাওয়া আসা, বই কিনা, সব খরচই আমি পাইলাম। আর আমার নানির কাছ থেকে ওরা খাওয়ার খরচও দিয়ে দিত, নানি খাওয়ার খরচও সবাই দিত, মানে 3 জন মিলে খুব সুন্দরভাবে চলতো। এখন আমি এখানে একটু দুর্বল হয়ে গেছিলাম লেখাপড়ার প্রতি এরকম দুর্বল হয়েছিলাম যে আমি ইংলিশ সাবজেক্টটা একবারে পারতাম না। ইংলিশ সাবজেক্টটা মানে একবারেই আমি পারতাম না। তো এই বিষয়টা দ্বিতীয় পরীক্ষার পরে আমার মামাতো ভাই তদন্ত করে। তখন হাই স্কুলের হেডমাস্টার ছিল সম্পর্কে নানা এলাকায়, মানে আমাদের নানার বাড়ির পাশেই বাড়ি। আর আমার একটা মামা ছিল, ওনার কাছে প্রাইভেট পড়তাম। তো ওর সাথে আমার ওই মামার সাথে আর আমার মামাতো ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক, প্রতিদিনই ফোনে কথাবার্তা হতো। আমার বিষয়টা হচ্ছে প্রায় আমাকে দিয়েছিল কোচিং আমার মামার কাছে। আমি কোচিং করতে করলে ওই ইংলিশটা যে পারতাম না, এটা তখন মামাটা বুঝতে পারছে আর কি পরে। এটা আমার মামাতো ভাই যখন বলছে যে ওর আসলে একটু ইন্টারভিউ নাও তো কেমন পারে লেখাপড়া, তারপরেই কিন্তু কোচিংটা দেওয়া হয়। আচ্ছা, কোচিংটা যখন দেওয়া হয় তখন তো মামা বুঝতে পারে জিনিসটা যে ও ইংলিশ পারে না আর অন্যান্য পড়ার প্রতি দুর্বল। আর মাস্টার যখন বলছে, মাস্টার সরাসরি আমার ক্লাসে সরাসরি আমাকে মানে টার্গেট করে ডাক দিয়ে আমাকে প্রশ্ন করে কয়েকটা। আচ্ছা, তা আমি যেগুলো প্রশ্ন করছি একটার উত্তর দিতে পারি নাই। এক কথায় আমি পুরো মানে ভুলছিলাম, আমি কিছুই পারতাম না। তারপরে তো এই রিপোর্টটা মামার কাছে গেল। আস্তে আস্তে খাওয়ার খরচ বন্ধ হয়ে গেল। নানি বৃদ্ধ মানুষ, প্রতিবেশীদের কাজ করতো, একটু খাওয়ান দাওয়ান নিয়ে আসতো, খাইতো নিজে। এখন আমি নানির মধ্যে পড়ে গেলাম, বোঝা হয়। এখন মাও খরচ দেয় না, মামাতো ভাইও খরচ দেয় না, মামাও খরচ দেয় না, শুধু ইংলিশের কারণে, শুধু এই পড়ালেখার কম পড়ার কারণে।
এমন সময় এসে গেল, ফাইনাল পরীক্ষার সময় এসে গেল। এর মধ্যে কিন্তু ক্লাস করতেছি, টুকটাক করে ক্লাস করতেছি, করতেই আছি, মানে লেখাপড়ার ছাড়ি নাই। পরে খরচ বন্ধ করে দিল, ডিরেক্টলি কিছু বললো না, খরচ বন্ধ করে যখন দিল তখন আমার নানি আমাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করলো। আরেক বাড়ির ছেলে এই বাড়িতে এসে খায় থাকে, কেন আমি এগুলো বোঝা টানবো? আর আমার মায়ের কথা বলতো যে ওর দোষ আছে, ও কেন নিয়ে আসবে। মামার কথা বলতো ওদের আসলে কোনো মিয়া নাই, মানে মনুষ্য, মানে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই, বাপের ছেলে বাপের কাছে থাকবে, আমার কাছে দিয়ে গেছে, তোরা নিয়ে যা, এরকম ধরনের কথাবার্তা বলতো। খাবার বসতাম, খাইতাম, তবে আমার নানি যত কিছু মুখে বলতো, কিন্তু আসলে খাবার যখন দিত তখন মন ভরেই দিত। হ্যাঁ, তখন মুখে অনেক কিছুই বলতো, কিন্তু আমাকে খুবই ভালোবাসতো। পরে এই জিনিসটা নিয়ে যখন খরচ বন্ধ করে দিল টোটালি, তখন ফাইনাল পরীক্ষার সময় এসে গেছে। ফাইনাল পরীক্ষার ফিস দিতে হবে। ফাইনাল পরীক্ষার ফিসের কথা আমি সবার কাছে বলি, মার কাছে বলি, মামার কাছে বলি, মামাতো ভাইয়ের কাছে বলি। ফাইনাল পরীক্ষার ফিসের টাকা আর কেউ দেয় না। এখন নানি আমাকে বলে তুই রিক্সা চালা বা গাড়ি চালে টাকাটা দিই। আমি কই না নানি, আমি রিক্সা গাড়ি চালাতে পারবো না, আমি ছোট মানুষ, চালাতে গিয়ে জীবন দিব, মেন রোডে চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসলে তো তাহলে তুই কি করবি? আমি বলি তাহলে পড়ালেখা বাদ দিব, আর কিছু করার নেই আমার। তখন কইলো ঠিক আছে, দেখ যেটা ভালো হয়। তা আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম লজ্জার কারণে, টাকা দিতে পারি নাই, তাই পরীক্ষা হয়ে গেল, ফাইনাল পরীক্ষা। এর মধ্যে আমার মামাতো ভাই আমাকে ঢাকায় নিয়ে আসার প্ল্যান করছে, আর আমার মা ডিরেক্টলি না করে দিছে যে না, আমি ওকে আমার কাছে রাখবো না। আমি ঢাকায় থাকলে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলি, একটা পুরুষ মানুষের সাথে কথা বললেও ও সন্দেহ করে, ওর বাবার মতো সন্দেহ করবে, বা ওর বাবার মতো সন্দেহ করে একটা কথা বলবে, মানুষজন খারাপ মনে করবে, আমার সবার সাথে মিশতে হয়, এই জন্য আমি ওরে নিয়ে আসবো না। আর ওই যে আগের বিষয়টা বললাম, যেটা যে আমার সব কথাগুলো, যে মার কথাগুলো প্রকাশ করছিলাম, এই জন্য আমার মায়ের কাছে আমি ভালো ছিলাম না। পরে যখন মামাতো ভাই প্ল্যান করলো, মাক না জানায় একটা প্ল্যান করলো, সেটা হচ্ছে হাউজের একটা কাজ। হাউজের কাজ একজন কোম্পানির ডিরেক্টর, তার খেদমত করা, যেমন অফিস টাইমে নাস্তা দেওয়া, তারপরে শু পরিষ্কার করা, জুতা মুছা গোছিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি কাজ করার জন্য তখন আমাকে ডাক দিল। তখন আমি ঢাকা চলে আসলাম, মামাতো ভাইয়ের অফিসে গেলাম। মামাতো ভাই ডাইরেক্ট নিয়ে গেল ওই স্যারের কাছে, স্যারের বাসায়। মা কিন্তু জানে না কিছু, মামাও কিছু জানে না। তো আমাকে ওখানে নিয়ে চাকরি দিল, 1200 টাকা বেতন মাসে। আমার কাছে অনেক কিছু, 1200 টাকা বেতনের কাজ পাইছি, আর কি লাগে। এরকম করতে করতে 8 মাস করলাম, করার পরে 1800 টাকা বেতন হলো। বেতন হওয়ার পর ইতিমধ্যে আমার খালু বিদেশে যাবে, এটা 2008-এর কথা সম্ভব। বিদেশ যাবে, খালুর কাছে আমার টাকা নাই। তো আমি যে কাজ করে টাকাগুলো জমাইছিলাম, আর স্যারে কিছু টাকা আমাকে বকশিস দিত, পার্টি হতো মাঝে মাঝে, কিছু টাকা পাইতাম। মোটামুটি 10,000 টাকা গোছাইছিলাম, মানে মাসের বেতন বাদেও 10,000 টাকা আমি গোছাই। মাসের বেতন কিন্তু আমি মামাতো ভাইয়ের কাছে রাখতাম, যে তোমার কাছে তুমি জমা রাখো, আমার কাছে তো টাকা রাখার জায়গা নেই। এগুলো বাদে আমি 10,000 টাকা গোছাইছিলাম। গোছাই আমার ওই খালুর এমন পরিস্থিতি হয়ে গেছে, টাকা জমা দিতে না পারলে আর সে বিদেশ যেতে পারবে না, বা টাকাও ফেরত পাবে না। তা আমি ওই বিপদের সময় 10,000 টাকা তাকে দিই, 10,000 টাকা তার ভাইয়ের হাতে দিই। তার ভাই নিয়ে তার কাজে মানে ব্যবহার করে, টাকাগুলো নেয়। নেওয়ার পরে ওনার কাজ তো হয়ে গেল, আল্লাহর রহমতে উনি সবার কাছে আমার প্রশংসা করছে, যে ছোট একটা মানুষ, সে আমাকে 10,000 টাকা দিয়ে হেল্প করছে। আর যেটুকু সান্ত্বনা দিছে, আমি অনেক সান্ত্বনা দিয়েছি, যে আপনি কোনো টেনশন করবেন না, এদিকে আমি দেখবো। তো খালু যখন বাইরে গেল, সংসারের বাইরে গেলে তো একটা মানুষ স্টাবলিশ হয় না, সহজে টাকা পাঠাতে পারে না। তখন ওই খালার বাড়ির খালাতো ভাই বোন 2 জন, ভাই একটা বোন একটা, আর খালা, এই 3 জন মিলে একটা সংসারে একটা খরচ আছে, লেখাপড়ার খরচ সহ। তখন 7ম শ্রেণীতে পড়তো আমার খালাতো ভাই, আর আমার খালাতো বোন পড়তো 6ষ্ঠ শ্রেণীতে। এদের একটা লেখাপড়ার খরচ, এই খরচটা আমি প্রায় 1 বছরের মতো বহন করে গেলাম খালু বিদেশ যাওয়ার পর। এই চাকরি করেই এই খরচটা প্রতি মাসে বহন করে দিতাম, প্রতি মাসে 1500-2000 করে টাকা দিতাম। যখন এই টাকাটা দিতাম তখন নিয়ে খরচ করতো, আবার অসুখ বিসুখ হলে আমার কাছে ফোন দিত, আমি টাকা পাঠাতাম। তারপরে এরকম করতে করতে চাকরি করতে করতে আরেকটা চাকরি নিলাম, ক্রিয়েটিভ নামের একটা কোম্পানি ছিল, এমব্রয়ডারি কাজ। তখন ওটা আমি বাসায় থাকতাম। তারপরে আমি মার সাথে বাসায় থাকলাম, মানে মার সাথে, মামার সাথে, মামাতো ভাইয়ের সাথে বাসায় থাকলাম। ওখান থেকে যাওয়া আসা করে ডিউটি করতাম। ডিউটি করতে করতে আমাকে কোন বিভাগে দিবে বা কোন
কি হিসাবে, লেবার মানে হেল্পার হিসাবে দিবে না অপারেটর হিসাবে দিবে বা সিনিয়র সহকারী অপারেটর খুঁজে পায় নাই। পরে আমাকে লোডার হিসাবে দিয়েছে, নিয়োগ দিয়েছে। তা লোডার হিসাবে দিল, তো নিচে মাল আসলে উঠাতাম। তো সবসময় মাল না আসলে আমাকে হেল্পারই কাজ করতে বলতো আমাকে পিএম স্যার। তা আমি বললাম পিএম স্যারকে বললাম যে স্যার আমার কাজ তো আর কেউ করে না, তা আমাকে দিয়ে এগুলো কাজ করাবেন কেন? তখন পিএম স্যার আমাকে ডিরেক্টলি বলে তুমি যদি এরকম করে করতে পারো তাহলে করো, কাজ করো, আর না হলে তুমি চলে যাও। তা আমি বললাম স্যার আমি চলে গেলাম, ওতে যাও। বের হয়ে আসি আমি, বের হয়ে যখন চলে আসছি তখন সম্ভবত 17 দিন ডিউটি করছিলাম। পরে বেতনটা পেলাম 1 তারিখে বেতন দিয়ে দিল। পরে আমি আরেকটা চাকরি নিলাম বাড়িধারা পার্কের পিছনে একটা বাসা। 2 মাস চাকরি করার পর আমার বড় আব্বুর ছেলের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে লাগলো, আমি বাড়িতে গেলাম। আমাদের চাকরি করলে রিজাইন দিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে কিছুদিন থাকলাম, থাকার পরে আবার ঢাকায় আসলাম। ঢাকায় আসে ধানমন্ডি একটা চাকরি নিলাম, এই সেম চাকরি কিন্তু বাসা বাড়ির কাজ। চাকরি নিয়ে ওখান থেকে কিছু টাকা পয়সা গোছায় বাড়িতে গেলাম। 1050-60 এরকম টাকা হয়েছে। আমি বাড়িতে চলে গেলাম, গিয়ে আমার মামার বাড়ি, যেটা আমার নানার বাড়ি, ওখানে একটা মুরগির ফার্ম করলাম। মুরগির ফার্ম করার পরে আর টাকাগুলো আমার রাখছিলাম আমার খালার কাছে, সম্পূর্ণ টাকা। আমি কই রাখবো না রাখবো, আমার খালার কাছে দিয়ে রাখি, যখন আসি লাগবে এসে নিয়ে যাবো। এরকম করতে করতে 30,000 টাকা আমি নিছি, আর 30,000 টাকা কিন্তু আমি পাইনি। 30,000 টাকার মতো আমার খরচ হয়েছে ফার্মে। আর 30,000 টাকা দিয়ে আমার খালা কি করছে, শোকেস বানাইছে, একটা টিভি কিনছে, খাট বানাইছে। তখন তো এখন ঈদের সময় এসে গেছে সামনে, এখন মুরগিও বড় হয় নাই, খাবারও কিনতে পারি না, টাকাও নাই। এদিক থেকে খালাকে বললাম, খালা খরচ করে ফেলছে টাকা। তখন খালা যখন টাকাটা খরচ করছে, আমি তখন মুরগি আর কোনো উপায় না পেয়ে মুরগি বিক্রি করে দিলাম। মুরগি যখন বিক্রি করতে কিছু টাকা পেলাম, অল্প কিছু টাকা পেলাম। ঈদ পার হয়ে গেল। এর মধ্যে পরে ঈদের পরে আমি ঢাকাতে আসলাম। মাকে বললাম ঢাকাতে যাবো, ঢাকাতে আসার দরকার নেই, ওইদিকেই থাকো, কাজ কাম করে থাকো। তা আমি বললাম যে না, এদিকে কোনো কাজ কাম পাচ্ছি না, আর এগুলো কাজ কাম করা আমার পক্ষে সম্ভব না। ঢাকাতে আসলাম, ওই ধানমন্ডি আর একটা সাইটে গেলাম চাকরি নিয়ে। যখন ওখানে গেলাম তখন আমার ওই চাচাতো বোন, যে চাচাতো বোনের কথা বললাম আপনাকে প্রথমে, ওই চাচাতো বোনের নাম্বারটা আমার কাছে ছিল। তার সাথে আমি কথা বলতে শুরু করলাম। তো কথা যখন বলছি, 1 বছর 2 মাস পরিচয় দেয় নাই, কোনো পরিচয়হীন কথা বলছি, খুব ডিস্টার্ব ফিল করতো। পরে একদিন আমাদের এলাকায় দেখা করতে বলছে, যে দেখা করছে যখন আমি যখন দেখা করছি তখন আমাকে চিনতে পারছি। তখন আমাকে বলছে যে শোনো, তোমরা যাই করো না কেন, নেক্সট টাইম যেন আর এটা আমি না দেখি, আজকের জন্য ছেড়ে দিলাম। কে বলেছে এটা? আমার চাচাতো বোন বলছে। আচ্ছা। তখন আমি ওখান থেকে চলে এসে একটু দূরে এসে আমি ফোন দিয়ে বলি যে আসলে তোমরা যাকে যা বলছো, আসলে আমি কিন্তু মান্নান না। আমি বললাম আমি কিন্তু মান্নান না, আমি মান্নানের খালাতো ভাই। আসলে তুমি ছেলেটা কষ্ট দিলা। তখন তো ও বিভিন্ন দিক দিয়ে সরি বলে বা আমাকে বোঝানোর কথা বলে, যে ওরা একটু বুঝাইন ভালো কি মন্দ, হ্যাঁ, আর আপনি আমাকে ফোন দিয়েন না, এন এসি। তখন থেকে কন্টিনিউয়াসলি কথা হতো, এই যে খালাতো ভাইয়ের পরিচয়ে কথা হতে হতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। মানে ওর একটা সমস্যাটা হয় এরকম, ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল খুব। ফ্যামিলি থেকে চাচা টাকা দিতে পারছিল না, আমার কাছে টাকা চাই। ওর পরীক্ষা ছিল এটা, যে আসলে আমি কতটুকু ভালোবাসি তাক। তাই আমাকে বলে তুমি যত টাকা দিতে পারো আমাকে দিয়ে হেল্প করো, আমার 1,20,000 টাকা লাগবে। আমার কাছে 12,000 টাকা ছিল। আমি সাথে সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে টাকা পাঠাই দিই। তখন পরের দিন যখন টাকা নিয়ে আসে, তখন বলে যে ছেলেটা তো আসলে আমাকে লাইক করে, ভালোবাসে। তো তখন সে বুঝতে পারে, ফিল করে যে ছেলেটা আমাকে ভালোবাসে। তখন ওর মাকে জানাই জিনিসটা। ওর মাকে যখন জানাই, ওর মা, আমি বাড়িতে গেছি, মাকে যখন জানানোর পর এর মধ্যে আমি ওর বাড়িতে গেছি বেড়াতে, আমার ওই গ্রামের বাড়ি, বাবার বাড়ি, দাদার বাড়ি গেছি। তখন ওর মা আমাকে ডাক দিয়ে বলে যে তোমার খালাতো ভাই কি করে, ও আসলে ইয়েটা কি, লেখাপড়া করে নাকি চাকরি করে? তখন আমার চাচিকে আমি বললাম যে আসলে ওটা আমার খালাতো ভাই না, কিন্তু ওটা আমি। আর আপনারা যদি সম্মতি থাকেন তাহলে এই সম্পর্কটা আমি এভাবে করতে চাই। চাচিক সরাসরি বললাম। তখন চাচিক যখন সরাসরি বললাম, চাচি তখন বললো যে আসলে বাবা, এটা তো মেয়ে তো আমার না, যাদের মেয়ে তারাই বুঝুক, এটা আমি কিছু বলতে পারবো না। তো ওখানে ছুটি কাটায় চলে আসলাম আবার ঢাকায় আসার পর ও এখানে পরিচয় পাওয়া গেল আমার।
তা পরিচয় পাওয়ার পর বললো আমাকে, তুমি মায়া এসব কথা বলছো, তোমার তো সাহস কম না, তুমি এগুলো কথা মার কাছে বলছো। আমি বলছি যেটা সত্যি আমি সেটা বলছি, এখন রিসিভ করবা না ডিলিট করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার একটা আবেগ ছিল ছোটোর থেকে, এটা আমি জানাইছি, এখন তোমার ব্যাপার তুমি কি করবা। কয় এটা জীবনে অপসিবল না। পসিবল না, পসিবল হলেও মানুষ যেগুলো কথা বলবে আমি সেগুলো কথা শুনতে পারবো না। তখন আমি অবাক করেছিলাম যে তুমি কি মানুষের কাছে থাকবা, তুমি তো থাকবা আমার কাছে, আমি তোমাকে অনেক দূরে রাখবো মানুষের থেকে। তারপরও পছন্দ করো নাই, এটা ইগনোর করে চলছে। এটা করতে করতে ধানমন্ডির চাকরির থেকে ওখান থেকে ওখান থেকে আবার গন্ডগোল হয়, চাচার সাথে আমার বাবার গন্ডগোল হয়। ও আবার কমপ্লেন করছে যে আমাকে ডিস্টার্ব করে হ্যান দেন এসে, তো ওকে আমি পছন্দ করি না, ও আমাকে বারবার ফোন দেয় এই সেই। আবার এর মধ্যে আবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে চাচাকে বুঝাই বলি যে চাচা যে আমার এই টাকাগুলো নিচে, টাকাগুলো দিয়ে দেন, আমি এখন খুব সমস্যায় আছি। তখন চাচা ওর মেয়েকে ডাক দিয়ে যখন বলে যে আর সত্যি তুমি টাকাটা কি নিছো, তখন পবিত্র কোরআন শরীফ নিয়ে শপথ করে যে আমি ওকে চিনি না, আমি ওর সাথে কথাও বলি নাই, বা আমি টাকাও নেই নাই, সরাসরি এই কথা বলে, মিথ্যা কথা বলে। তখন আমার চাচা প্রচুর রাগ হয় আমার উপর। চাচা কেন, চাচার যতগুলো ভাই আছে, বাবা আছে, সবাই রাগ হয়। এমনিতেই তো শত্রুতার মতো একটা সিস্টেম, আবারও রাগ হয়ে যায়। পরবর্তীতে আমার বাবা ফোন করে আমাকে বললো যে তুমি বাবা এখানে আসো না, আসলে ওরা রাগ হয়ে আছে, তোমাকে কিছু একটা করে ফেলবে, এটার পরে সমস্যা হবে। তো আমি বলবো ঠিক আছে আমি আসতেছি। তখন বললাম যে আমি আসতেছি। পরে চিন্তা করলাম যে আমি যাব না, দরকার নেই গন্ডগোল করার, টাকা নিয়ে গেছে জায়গা। কিছুদিন পর আমার চাচাতো বোনের বিয়ে লাগলো। পরে বিয়ের সময় আমি গেলাম যখন, তখন আমি শুনলাম যে ওর বিয়ে হয়ে গেছে আমাদের স্কুল পড়ার একটা ছেলের সাথে পরিচিতই। আমি পড়তাম 4-এ, ও তখন 5-এ পড়তো, ওই ক্লাস 5-এ পড়তো। পরে যখন বিয়ে শাদী হয়ে গেছে তখন তা আমার আর দুঃখ করারও কিছু নাই, কষ্টেরও কিছু নাই। আমি ওইভাবে থাকতে আবার ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে একটা মেয়েকে পছন্দ করলাম, এই ভাষার কাজ করতে করতে ধানমন্ডি থেকে একটা মেয়েকে পছন্দ করতে আর কাজ করতে করতে একদিন দেখে খুব চেনা লাগে। যখন চেনা লাগে তখন ভালো করে দেখার চেষ্টা করি, ভালো করে দেখার, কাপড় চোপড় পরিষ্কার করতাম, ধুতাম, ফ্লোর পরিষ্কার করতাম, ছাদে যাইতাম কাপড় লাটতে। তো সবসময় ফলো করতাম যে মেয়েটা ছাদে কখন ওঠে। তো আমাদের সাথে আরও ছিল সুমির ভাই, শফিকুল ভাই, ওরাও বলতো কি ব্যাপার তুমি এখানে ওয়েট করো কিসের জন্য। আমাদের ভাই ওই মেয়েটাকে না আমার খুব ভালো লাগে, আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, মানে পছন্দ করি। তো এরকম বলতে হঠাৎ করে একদিন ছাদে ওঠে, দেখা হয়ে যায় সরাসরি। তো যখন সরাসরি দেখা হয় তখন আমি বলি যে আমি তোমাকে লাভ করি, তুমি কি বলো, তুমি যদি বলো তাহলে আমি সব ব্যবস্থা করব। ও কিছু বলে না, ও হাসি দিয়ে নিচে নামে চলে যায়। এর মধ্যে আমাদের বাসার থেকে পাশের বাসা ছিল, ওটা পাশের বাসায়, আমাদের এই বাসায় 2টা মেয়ে ছিল, ওরাও কাজ করতো। তো ওর সাথে আর এর সাথে কথাবার্তা হতো, একই ফ্লোর কিন্তু 3 তলা কথাবার্তা বলতো। যখন কথাবার্তা বলতো তো ওর একটা বিআইয়ের নাম্বার আমার কাছে পাঠায়, মানে হচ্ছে ওর বিআই, ওর বোনের স্বামীর ভাই। তো যখন পাঠায় তখন আমি ওর সাথে কথা বলি, ওর বিআইয়ের সাথে কথা বলি, এবং আমরা বন্ধুত্ব বানাই, মানে একজন অপরের বন্ধু হিসেবে আমরা কথা বলতাম। তো বন্ধু হিসেবে যখন কথা বলতাম তখন এক সময় দেখলাম যে আমার ওই মেয়েটার কথাবার্তা যখন বলতাম তখন ও বলতো যে মেয়েটাকে আমি পছন্দ করি, ও আমার ভাইয়ের শালী। আমি বলছি ভাই ওকে তো আমিও পছন্দ করি। হ্যাঁ, পরে আমি ওর সাথে বন্ধুত্ব হয়, অনেকদিন কথা হয়। পরে বললো যে ভাই একদিন আসেন আমাদের এলাকা দেখে যান। তা আমি কি করলাম, যখন গেলাম তখন তো আমার ওই বন্ধু অবাক যে শহরের থেকে আমার বন্ধু আসছে। ও ছিল মানে ময়লা শরীরে, খালি গায়ে, অবাক হয়ে গেছে। তখন বললো যে একটু বসেন, আমি আসতেছি যখন বলে চলে গেল। আবার 10 মিনিট পরে আসলো, তারপরে 10 মিনিট পরে আসলো, আমাকে বাসায় নিয়ে গেল। সেদিন আর কোনো জায়গায় বের হলাম না। পরের দিন আমি এই মেয়েটার বাড়িতে গেলাম। ও কিন্তু জানতো যে আমি ও একটা বিশ্বাস ছিল ওর যে মেয়েটা ওকে ভালোবাসে, বাট ওর সাথে যতই ছেলে আসুক বা যাই হোক না কেন আমাকে ছেড়ে যাবে না। ও এই বিষয়টা এরকম করে মাথায় নিয়েছিল বিষয়টা।
পরে আমি মেয়ের বাড়িতে যাই। মেয়ের বড় বোন ছিল, মা বাবা ছিল, আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তা আমি গিয়ে বড় বোনের সাথে কথা বলি। কথা বলতে বলতে তখন আমি বলি যে আমি এই জন্য আসছি, যে এই যে আপনাদের মেয়েকে আমার ভালো লাগে। তো আমি তখন বড় আপাকে বললাম যে আপা, আমি যে আসছি, আমি তো চলে যাব, আমাকে একটা ছবি দেওয়া যায় মেয়েটার? ওই মেয়েটার ছবি ছিল একটা, তখন দিবে না, না দেওয়ার মন ছিল। পরে অনেক রিকোয়েস্ট করার পর দিল। দেওয়ার পরে আমি আবার ওটা নিয়ে পরের দিন ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আবার ওই মেয়েটাকে দেখাই যে এই দেখো তোমার ছবি। ও বাড়িতে যাওয়ার পরে জানতে পারছে যে আমি ওদের বাড়িতে গেছি। তখন যখন দেখাই, তখন দেখে বলে যে তুমি বাড়িতে গেছিলা কেন, আমাকে না বলে? তো আমি বলছি আমি তোমার তথ্য নিতে গেছি, আসলে তোমার তথ্যটা তোমাকে আমাকে ভালো লাগছে, তো তোমার তথ্য নিতে গেছি, এই জন্য তোমার বাড়িতে। আসলে এরকম করে কেউ তো আমার সাথে সময় দেয় না, বা তোমার জন্য আমি অপেক্ষা করি, তুমি আমার জন্য অপেক্ষা করো বারান্দায়, তো এরকম কেউ অপেক্ষা করে না, এই জন্য গেছি। ওখান থেকে আবার কিছুদিন পর ছুটি নিলাম, বাসায় যাব, মামাতো ভাইয়ের বাসায়। তখন মামাতো ভাইয়ের বাসায় গেলাম ছুটি নিয়ে। মামাতো ভাইকে দেখালাম যে ভাইয়া এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখে আপনি মামার সাথে কথা বলেন, মার সাথে কথা বলেন, এই মেয়েটাকে আমার ভালো লাগে। আমি মেয়েটার বাড়িতে গেছিলাম, প্লাস কথাবার্তাও বলছি। তখন আমার মামাতো ভাই বলতেছে যে তুই বাড়িতে গেছিলি অথচ আমরা জানি না, তার মানে তুই বিয়ে করে ফেলছিস, এখন তুই আমার সাথে ফাজলামি করতিস। তখন আমি বললাম যে না, আমি বিয়ে করি নাই, জাস্ট গেছিলাম। আর তোমাদের যদি কোনো সম্মতি না, তোমাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে জিনিসটা বাদ, এই পর্যন্তই থাকো। আর যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে মেয়েটার খোঁজ খবর নিতে পারো। আমি মেয়েটার বাড়িতে গেছিলাম। তো এই কথা বলার পর আমি তো ছুটি কাটায় আবার চাকরিতে চলে গেছি, কাজে চলে গেছি। এদিকে ফাটাই ফেলছি কি, যে মেয়েটাকে বিয়ে করছে আমার মামা, আমার খালা, আমার মা, আমার মামাতো ভাই, বাড়ির সবাই মার নামে এই কাজ করে ফেলছে, বিয়ে করে ফেলছে, একটা অপরিচিত মেয়ে বিয়ে করে ফেলছে। ইতিমধ্যেই আমি আবার এমার্জেন্সি ছুটি নিছি, বাড়িতে যাব। তো আমি যেদিন ছুটি নিছি, মাও ছুটি নিয়েছে। আচ্ছা, মানে একদিন পর মা গেছে, একদিন আগে বাড়িতে নানার বাড়িতে গিয়ে ওঠে, যখনই যায়। আর আমি গিয়ে উঠছি আমার খালার বাড়িতে। যখন যায় তো মা একদিন আগে চলে গেছে, আর আমি একদিন পরে গেছি। রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠেই দেখি আমার মা হাজির খালার বাসায়। এখন আমার মা আমার খালাকে বলে যে কি কাজটা করে আসছে এটা শুনছিস, ওরা যে বাড়িতে ঢুকতে দিছিস, ওই কি কাজটা করছে। তখন আমি একটু মনটাকে শান্ত করলাম। শান্তটা এরকমই করলাম যে আমার মা এবং আমার খালা, আমি তো তাদের সন্তানের মতো, মায়ের তো সন্তান আর খালার তো সন্তানের মতো। আমি দেখি তাদের কতটুকু আস্থা আছে আমার উপর, বিশ্বাস আছে যে তাদের ছাড়া ভুল কোনো সিদ্ধান্ত নিব কিনা। যখন আমি কিছু বললাম না, তখন আমাকে ঘরের ভিতর ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে যাওয়ার পর বেশ কিছু গালিগালাজ করল, যা বলার ছিল। বলার পরে আমার খালা আমাকে আস্তে করে বললো যে তুমি এরকম যেহেতু হয়ে গেছে, তুমি মেয়েটাকে ডিভোর্স দাও বা যোগাযোগ করো না। তখন আমি বললাম যে আসলে তোমরা কি মেয়ে মানুষ, যে মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের ক্ষতি করতে চাও? আমি কিন্তু এই কথাটা বললাম, তোমরা কি মেয়ে মানুষ যে মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের ক্ষতি করতে চাও? তখন ওনারা আরো কঠিন হয়ে যায় এবং এক পর্যায়ে আমি কোনো উত্তর দিই না, এমন কথা বলতে থাকে যা আমার প্রচন্ড হিট করে। তারপরে হচ্ছে ওই দিন রাতের বেলা আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, মা এবং খালা মিলে। ঘর থেকে বের করে যখন দেয়, তখন আমি চলে যাই। যে মা বাবা যেখানে বিশ্বাস করে না, যাদের কাছে থাকি, তো আমি এই সংসারে থাকি, আমি বাকি করবো, আমি চলে যাই। কিন্তু টাকা যেগুলো দিছিলাম, মোট ৭৩,০০০ টাকা জমা, মানে টোটাল দেওয়া হয়েছিল। আগে দেওয়া ছিল কিছু, পরে আস্তে আস্তে সংসারে খরচ করা সহ ৭৩,০০০ টাকা ২০১০ সালের ভিতরে আমি ওদের পিছনে খরচ করছিলাম। তখন মা আমাকে ডাইরেক্টলি বলে যে তোর আর দরকার নাই, তুই এখন তোর বাবার কাছে চলে যা, আর বিয়ে করছিস, সংসার তুই এখন তোর বাবার কাছে নিয়ে তোর বাবার কাছে যা, টাকা পয়সার পরে হিসাব দেখবো এটা।
তো আমি আর কিছু বললাম না, আমি বের হয়ে চলে গেলাম। গিয়ে আমি স্টেশনে বসে চিন্তা করলাম যে বাবা মা আমাকে শাসন করছে, কিন্তু মাকে তো আমি সত্যি কথাটা বলি নাই। আমি আমার মাকে সত্যি কথা বললাম না, আমি মা এবং খালাকে সারপ্রাইজ দিব। সেটা হচ্ছে রাত 11টার তখন বাজে, আমি মিষ্টি কিনছিলাম আধা কেজি। মিষ্টি কিনে নিয়ে সবচেয়ে দামি হোটেলের মিষ্টি কিনে নিয়ে আমি রাত 11টার সময় বাসায় গেছি। ওই খালার বাসায় গেছি, যে খালার বাসার থেকে বের করে দিয়েছিল। সেখানে গিয়ে আমি রাত্রেবেলা কাউরে কিছু বলি নাই, কিন্তু মিষ্টির প্যাকেটটা আমি টেবিলের উপরে রাখছিলাম। সকালবেলা ঘুম থেকে জাগার আগে আমার খালা আমাকে প্রচণ্ডভাবে বলতেছে যে ভাইয়া অসভ্য আবার এসছে, হ্যাঁ হ্যান ত্যান এই মানে কেউ লোক জানাজানি হওয়ার আগে বিদায় হও, হ্যান যাই হোক যা খুশি তা বলছে, আমার কোনো মাইন্ডে লাগে নাই। কিন্তু ভাত যখন খাইছি, ভাত সবাই একসাথে খাচ্ছিলাম, ভাত খাবার বসে আমাকে একটা কথা বলছে, সেই কথাটা আমি আজও মনে করতে পারি না। কথাটা কি আমি স্মরণও করতে পারি না, কিন্তু আমার কাছে এতটাই খারাপ লাগছে যে আমি ভাতের থালা ওখানে রেখে হাত ধুয়ে এক কাপড় চোপড় নিয়ে আমি চলে আসি ঢাকায়। সাথে সাথে যখন আমি বের হয়ে বাড়ির থেকে, তখন একটা নিয়ত করি যে আমি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবো। পরবর্তীতে আসলাম, আমার ওই চাকরিটা, যে চাকরিটা ছিল ওটা আর নাই, চলে গেল। পরে আমি সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম ওই মেয়েটার কাছে থাকার জন্য। সিকিউরিটি গার্ডের চাকরি নিলাম, বেশ কিছুদিন ডিউটি করতে 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 এরকম হয়ে গেল। মেয়েটা আবার চলে গেল 16 ডিসেম্বরে বাড়িতে ছুটিতে গেল। যখন ছুটিতে গেল, ছুটির থেকে আবার আসবে না, কিন্তু আমার কারণেই আসছিল, যেটা আমি বুঝতে পারি নাই। এর মধ্যে আবার ওই যে বাসায় থাকতো, সেই বাসাটা ছিল আমাদের এলাকার ডাক্তারের বাসা। ওদের বাড়িতে গেলাম, ওরেও ছুটি নিয়ে যেতে বললাম, ছুটি নিয়ে তুমিও আসো। আমি আগে গেলাম। যখন আগে গেলাম, বিয়ে শাদীর ব্যাপারে কথা বললাম, শ্বশুর শাশুড়ির সাথে কথা বললাম, ফুপা শ্বশুরির সাথে কথা বললাম। সবাই বলছে সবই ঠিক আছে, তুমি সবকিছুই বলছো, সবকিছুই শুনছি, কিন্তু তোমার বাবাকে ডাকতে হবে, তাহলে আমরা বিয়ে দিব। তখন আমি আমার ওই একটা ভাই ছিল, ওই সুমন্দি ধরতে গেলে বড় ভাইয়ের সাথে কথা বললাম যে ভাইয়া আব্বার কাছে তো ফোন দিবেন, কিন্তু হার্ডলি কথা বলতে হবে, নর্মালি কথা বললে কিন্তু আসবে না। হ্যাঁ, তখনই উনি বুঝতে পারলো জিনিসটা আসলে কিভাবে কথা বলতে হবে। তখন আমার বাবার কাছে ফোন দিল। ফোন দিয়ে যখন বললো এই কথা, বাবা তো পাগলের মতো অবস্থা হয়ে গেছে যে আমার ছেলেকে আটকায় রাখছে, হ্যান তেন। অথচ কিন্তু আটকায় রাখে নাই, এটা আমিই বলাইছিলাম। পরের দিন বাবা আসলো, বাবার সাথে আমার একটা খালু আসলো, ওই সুমন্দির খালু আসলো, আমাদের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমরা বাড়িতে চলে গেলাম, কিন্তু বিয়ে পড়ানোর আগে মার কাছে ফোন দিয়েছিলাম যে মা, এখন আমরা বিয়ে করি নাই, আমরা বিয়ে করবো আগামীকালকে, তুমি কি আসবা? এই কথাটা বলার পরে বাবার কাছে ফোন দেওয়া হয়েছিল। পরে চলে গেলাম বাড়িতে বাবার কাছে। যখন গেলাম, ওখানে থাকলাম কিছুদিন, সপ্তাহখানিক থাকলাম। মানে এই যে যাতায়াতের যে খরচটা, আমার শ্বশুর বাড়ি কিন্তু কিশোরগঞ্জ আর আমার বাড়ি নওগাঁ জেলায়। এখান থেকে অনেক ভাড়ার একটা খরচ, জার্নিং খরচটা অনেক বেশি। 12,000 টাকা কিস্তির উপর নিয়েছে আমার বাবা। কিস্তির উপর নিয়ে আমি বিয়ে শাদী করছি। করার পরে সপ্তাহে 200 টাকা আমাকে দেওয়া লাগতো প্রতি সপ্তাহে। কাজ কাম করতাম, দিতাম। এক সপ্তাহ যাওয়ার পর আবার শ্বশুর বাড়িতে আসলাম। শ্বশুর বাড়ি থেকে আবার বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে এখন আমি কি কাজ করব? গেলাম এলাকার একটা চাচার কাছে, তিনি রাজমিস্ত্রির কন্ট্রাক্টারি করেন। ওনার সাথে দেখা করলাম। দেখা করার পর চাচাকে বললাম যে চাচা আমাকে একটা কাজ দেন, আমি তো এর অবস্থা, আমি তো বিয়ে শাদী করছি, এখন তো বসে থাকা চলে না, কাজ তো করতে। প্রথম দিন আমাকে এমন একটা কাজ দিল, টুকরির মধ্যে করে মাটি কাটা, মানে টুকরির মধ্যে করে মাটি নিয়ে, মাটি মাথায় নিয়ে উপরে নিয়ে যায় ফেলানো, মানে হাউস গর্ত করা। সে মাটি দিত কিরকম, যতক্ষণ না বড়তো ততক্ষণ মাটি দিতেই থাকতো। আমি একটার বেশি ফেলাতে পারতাম না, একটা ফেলায় রেস্ট নেওয়া লাগতো। পরে অনেক কষ্ট হলো, 2 দিন কাজ করলাম। কাজ সবার সাথে তাল মিলে করতে পারতাম না। চাচাও তখন আমাকে কেউ সাথে নিত না, একজন সাথে নিত না, যে ও কাজ পারে না, ওরা নিয়ে আমি কি করব। এরকম ধরনের 2 দিন করার পর 3 দিনের দিন চাচা আমাকে বললো, বাবা তোমার তো এই অবস্থা, তোমার তো এরকম হবে না। তখন আমি কি করলাম, কি করব উপায় না পেয়ে আবার চলে আসি ঢাকায় মিরপুরে আসি।
এখানে 2 মাসের মতো থাকি স্বামী স্ত্রী একসাথে। 2 দিন মনে হয় গার্মেন্টসেও চাকরি করছি, পেঁয়াজের ব্যবসা করছি, করে এখানেও চলতে পারি না, আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে এবার কাজ শুরু করলাম আর একটা মিস্ত্রির সাথে। তো ওনার সাথে বেশ কিছুদিন কাজ করলাম, করার পর ধীরে ধীরে সংসার অগ্রসর আগাতে থাকলো। থাকার পর এর মধ্যে অনেক কষ্ট, কিস্তির টাকা, সংসারের খরচ। বেতন ছিল 200 টাকা। তো এরকম করে করে চলতাম। একদিন কাজ না করলে পরের দিনের খাবার জুটতো না। আমার সব কিছু কিনা, শুধু পানিটা বাদে সব কিছু, লাকড়ি, কন, চাল ডাল ইত্যাদি আছে সব। বাবা মা তো আলাদা হয়ে গেছে, আমিও আলাদা হয়ে গেছি। পায়ে আমার প্রচণ্ড বড় ফোড়া বের হয়েছে। কাজে না গেলে খাবার জুটবে না। আমি মিস্ত্রিকে বললাম যে ভাই এই অবস্থা, কয় তুই কাজে আসিস, আমি তোর একটু হেল্প করবো নি। তো তারপর করলাম যে ঠিক আছে তাহলে আমি যাবো নি। পরে দেখি যে না, কাজে গেলাম, আমার একটু রেস্ট দিল, মানে শুকনা কাজগুলো দিল। পায়ে প্রচণ্ড ব্যথা, ড্যান পায়ে 2টা ফোড়া বাড়াইছে একসাথে। পরে কাজ টাজ করলাম। এরকম করতে করতে এমন একদিন আসলো যে ওই মিস্ত্রি টাকা পায় নাই, রাতের বেলা টাকা দিবে 10টার সময়, আর আমার বাজার করতে হবে, বাজার না করলে রাতের খাবার হবে না। টাকা পাবে রাত 10টার সময়। এখন এই রাতটা আমার না খাই কাটালাম, আমরা না খাই কাটালাম একটা রাত। পরের দিন সকালে টাকা পাইলাম, বাজার করলাম। এই কথাটা কিন্তু আমার বাবা মা বাড়ির কেউ জানে না, এখনো পর্যন্ত জানে না। পরে ওখান থেকে কাজ করতে 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 ইট ভাটায় কাজ করলাম। ইট ভাটায় কাজ করলাম যখন, ইট ভাটার কাঁচা ইট ভ্যান গাড়িতে করে 100 টাকা করে ইট নিয়ে নিয়ে আমি ওই এর ভিতরে দিতাম। 10 টাকা গাড়ি ছিল, যত টাকা যতটা নিতে পারতাম ততটা টাকা পেতাম। এই টাকা মানে এরকম করতে 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 একটা সিজন চলে যায়। যখন বর্ষাকাল আসে তখন ইট ভাটার কিছু লাইট নষ্ট হয়ে গেছে, মানে অকার্যকর হয়ে গেছে। ওই লাইটগুলো ঠিক করতে চায়, মেরামত করতে চায়, মিস্ত্রি খুঁজে পায় না। তাই আমি তো ঢাকার থাকছি, আমি ছোটোর থেকে একটু এগুলো জিনিস নিয়ে ইচ্ছে করে কারেন্টের শর্ট খাইতাম ইত্যাদি, মানে ইন্টারেস্টেড ছিলাম। তো আমি বললাম যে ম্যানেজার পরিচিত, মালিকও পরিচিত। তো আমি বললাম যে ম্যানেজারটাকে লাভ নাই, তাহলে আমি একটু কাজটা করে দিই, এই জিনিসগুলো আনান, আমি কাজটা করি। পরে নিয়ে এসে দিল, আমি কাজটা সম্পূর্ণ করতে পারলে আমাকে 400 টাকা দেওয়া হয়। তা আমি তখনই চিন্তা করলাম, একটা জিনিস চিন্তা করলাম যে আমি কেন মানুষের পিছনে ঘুরি, হিসেবে তো মানুষের আমার পিছনে ঘোরা উচিত। আমি এমন কিছু করব যাতে মানুষ আমাকে ডাকে বা খোঁজে। তখন থেকে আমি এরকম হার্ডলি একটা মনের মধ্যে শক্ত করে একটা প্রশ্নবিদ্ধ করলাম, মানে আমি এইরকম একটা সিদ্ধান্ত নিলাম যে আমি এমন একটা কিছু করব যে মানুষ যেন আমার বাড়িতে এসে খোঁজে, আমি যেন কাজ খুঁজতে মানুষের বাড়িতে না যাই। তখন আমি ওই ইলেকট্রিক্যাল কাজটা ওখান থেকে শুরু করি। উনি যখন 400 টাকা দেয়, আমার কাছে ছিল 300 টাকা। 700 টাকা নিয়ে আমি 2টা প্লাস কিনি, 2টা স্ক্রুড্রাইভার কিনি। আমার কিন্তু সংসারের প্রচুর অভাব, আমি কিন্তু খুব সহজেই বলেছি, আমার খুবই অভাব, যা বলার মতো না। তার মধ্যে আমি আবার কাজ জানতাম না। এই টাকা নিয়ে আমি ভ্যান গাড়ি নিয়ে চলে গেছি আমাদের শহরে প্লাস স্ক্রুড্রাইভার কিনে বাড়িতে আসলাম। আমার বউ আমার প্রতি খুব রাগ, এই এত কষ্টের সময় তুমি এগুলো জিনিস কিনছো, এগুলো দিয়ে আমি কি করবো, এগুলো দিয়ে ভাত রান্না খাবো? যাই হোক, অনেক কথাবার্তা। তারপরে আবার কিছুদিন পরে আবার চিন্তা করলাম যে কিছু লিফলেট দেওয়া যায় এলাকায়, যেহেতু কাজ করতে পারবো। তখন 1000 লিফলেট ছাপানো হলো। করার পরে দেখি 2-1টা কাজ আসা শুরু করলো। তখন ওই ভাটার মালিক ছিল, মামা বলে ডাকতাম, খুব হেল্প করছে ওই সময়টায়। তখন মামা আমাকে বললো যে শোনো, তুমি যখন এই কাজটা করতে চাও তাহলে তোমার জন্য একটা সুযোগ আছে। যুব উন্নয়ন অধিদপ্তর ট্রেনিং সেন্টার খুলছে, তুমি ওখানে ট্রেনিং নাও, তোমার জন্য একটা পজিটিভ হবে। তা আমি মামাকে বললাম, মামা কি কি বিষয় আসে? 8% সার্টিফিকেট লাগবে আর 300 টাকা ভর্তি ফি লাগবে। তা আমি বললাম 300 টাকা তো আমি 3 মাসেও একসাথে দেখে বলবো, জোগাড় করতে পারবো না।
তো আমি 300 টাকা আপনার কিভাবে ভর্তি হই, আর 80% সার্টিফিকেট নিলে গেলে আরো 500 টাকা লাগবে। তখন বলো যেভাবেই হোক ব্যবস্থা করো, তোমার টাকা লাগলে আমার কাছ থেকে নিয়ে যাও, আমি কাজ করে শোধ করে দিও। তো সত্যি সত্যি দিল, ব্যক্তি টাকা দিল। আমি চলে গেলাম যুব উন্নয়ন অধিদপ্তরে, 8% একটা সার্টিফিকেট নিলাম একটা মাস্টারের কাছ থেকে, নিয়ে আমি ওই স্যারের কাছে গেলাম, গিয়ে টাকা জমা দিয়ে অ্যাডমিশন নিয়ে আসলাম। তো অ্যাডমিশন যখন নিয়ে আসলাম, প্রথমে আমার কোর্সটা ছিল ইলেকট্রনিক্স। 11টার থেকে দুপুর 2টা পর্যন্ত আমি ক্লাস করতাম, আচ্ছা। আর 3টার থেকে আবার সন্ধ্যা পর্যন্ত ভাড়ায় কাজ করতাম। এই সুযোগটা দেওয়ার কারণে আমাকে 120 টাকা রোজ দিত, 120 টাকা হিসাবে হাজিরা দিত। তো এটাও টিকলো না, কয়েকদিন পরে এটা ম্যাচিউর মানে হয়ে গেল। 2-4 দিন করার পরে এভাবে মানলো না আর। তো যখন মানলো না তখন অন্য ব্যবস্থা করা হলো। এভাবেই চলতে থাকলো, সংসারও চালাচ্ছি। তখন বাচ্চা হয়েছে 2013 সালে। বাচ্চারও খরচ আছে, ফ্যামিলিরও খরচ। এদিকে আবার কিস্তি নিয়েছিলাম, কিস্তির টাকা দিয়ে ভ্যান কিনছিলাম, ভ্যানও চালাই, সংসার করি। পরে এই পরীক্ষা ট্রেনিং শেষ করলাম। ট্রেনিং শেষের পরে একটা দোকান নিলাম মোড়ের মধ্যে। দোকানটা নিলাম, নিয়ে এখানে দেখেন মামার সাথে কথা বললাম যে মামা আমাকে একটু বিদ্যুৎ দিতে হবে, সাইটের থেকে বিদ্যুৎ দিলে আমি কাজটা করতে পারবো। তো মামা বললো ঠিক আছে তুমি দোকান করো, বিদ্যুৎ আমি তোমাকে দিব। কিন্তু দোকান করার পরে আমার কাছ থেকে সে দাবি করে 1000 টাকা, না হলে আমি বিদ্যুৎ দিব না, কারণ এটা তো ব্যবসা করবে সে। তাই আমি বললাম মামা তো আপনি আগেই কথাটা বললেন না, এত টাকা খরচ করলাম, কিস্তি থেকে টাকা তুলে দোকান নিলাম, কি করা যায়। তবে পরে আর একটা দোকান থেকে ইলেকট্রিক কারেন্ট নিয়ে চললাম। চলতে চলতে কিছুদিন কাজ হতো, 1 সপ্তাহ কাজ হলে 2 সপ্তাহ হতো না, 2 সপ্তাহ হলে 3 সপ্তাহ হতো না, মানে একবারেই। আবার বাকি কাস্টমার বেশি। পরে আমি কি করব, আমি আর কোনো উপায় না পাই ভ্যান বিক্রি করে দিই। ভ্যান বিক্রি করে দিয়ে ঢাকায় আসি রিক্সা চালানোর উদ্দেশ্যে। ঢাকা মিরপুরে আসি, রিক্সা চালাই বেশ কিছুদিন। এর মধ্যে ফ্যানের কয়েল বাঁধা শিখি, মিরপুরে এসে ফ্যানের কয়েল বাঁধা শিখি, নিজে নিজে ট্রাই করে বই দেখে। আমি অনেকের কাছ থেকে শিখতে চাইছি, কেউ শেখায় নাই। পরে আমি নিজেই ট্রাই করছি, বই দেখে শিখছি। পরে রামপুরা একটা চাকরি নিলাম, বয়স্ক মানুষের সেবা যত্ন করা। এখানে 3 মাস চাকরি করতে পারলাম। 3 মাস পরে লোকটা মারা গেল, চাকরি চলে গেল। যখন চাকরিটা চলে যায় তখন ওই কন্ট্রাক্টরের কাছে আমি আবার যাই, কিছু টাকা পাইতাম, 100 না 200 টাকা পাইতাম। এই টাকা চাওয়ার সুবাদে আমি যাই। তখন বলে, আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় কাজ করো। তখন আমি বলি যে আমি কিন্তু কাজ করতেছি না, এই চাকরিটাও আমার চলে গেছে। তখন আমি বলি যে আপনার কাছে কাজ আছে, দিবেন? তো ঠিক আছে তুমি কালকে থেকে কাজে আসো। এই কাজটাই কি আপনি এখন করতেছেন? এই কাজটা এখন করতেছি। আচ্ছা, আপনার ওয়াইফ, আপনার সংসার কত বছরের? সংসার আজকে 2011 থেকে 2011 8 বছর। 8 বছর। তো এই 8 বছরের সংসার জীবনে আপনার স্ত্রী কি সমস্ত কথা জানে? আপনার অতীত জীবনে আপনি আজকে যে কথাগুলো এখানে বললেন? হ্যাঁ, সব জানে। আপনার এই একেবারে ছোটবেলা থেকে কেন ডিটাচড হয়েছে আপনার ফ্যামিলি, সবকিছু জানে? সবকিছু পুরোটা জানে না, কিছু কিছু জানতো। তো আপনি গতকালকে আবার কিছু কথা হয়েছে। আপনি কি হ্যাপি, মানে আপনার সংসার জীবনে আপনি হ্যাপি? হ্যাঁ, এখন অনেক হ্যাপি। বাচ্চা কাছে আছে? বাচ্চা আছে। কয় বাচ্চা? একটা ছেলে। একটা ছেলে। আপনার বাবা এখন কোথায় থাকেন, কি করেন? আমার বাবা এখন বাড়িতে থাকে, কৃষি কাজ করে। উনি কি পরবর্তীতে বিয়ে শাদী আর করেছেন নাকি বিয়ে শাদী ওই যে তৃতীয় বিবাহ যখন করছে ওনাকে নিয়ে থাকেন? ওনাকে নিয়ে থাকে, এবং আমার একটা ভাই হয়েছে। আর আপনার মা? আমার মা আমার বিয়ে করার পর বিয়ে হয়েছে। ওই চাচাকে বিয়ে করেছেন? না, আরেকজনকে। আসলে কিছু বলার নাই। আজকের এপিসোডটার লেসনটা কোথায়, শুধু একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের জীবনাচরণ কখনো কখনো ভয়ঙ্কর রকমভাবে কিছু জিনিসের মুখোমুখি করিয়ে দেয়, যেটা আসলে এটার পরের সলিউশন কি হতে পারে এটা নিয়ে আমরা কথা বলি না, এবং আসলে সলিউশন কি হতে পারে সেটা নিয়ে আসলে তেমন কিছু বলারও থাকে না। দেখুন, আমি সবসময় যে কথাটা বলি একটা শোতে, যে আপনি যখন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ দুনিয়াতে কাউকে নিয়ে আসতেছেন, তখন আপনার সেই মানুষটার সেই জীবনটার রেসপন্সিবিলিটি আপনার কাঁধে। আপনি যদি তাকে প্রপার ফিট করাতে না পারেন, আপনি যদি তাকে ভালোভাবে বড় করাতে না পারেন, তাহলে তাকে আপনি দুনিয়াতে আনলেন কেন? সেই জায়গাটায় আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া অনেক কিছুকেই স্যাক্রিফাইস করতে হয়, এবং এটা বাবা মায়ের কর্তব্য, এটা করা উচিত। মা আমাদের কাছে কত বড় ভালোবাসার জায়গাতে, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে মা, এবং সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু জীবন কখনো কখনো এত বেশি নিষ্ঠুর, জীবন কখনো কখনো এত বেশি ভয়ঙ্কর,
যে সেখানে কোনো ইকুয়েশনই খাটে না, সেখানে কোনো যোগ বিয়োগ খাটে না। একটা জিনিস ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে একজন মা তার পরিচয়ের বাইরে কিন্তু সে একজন মানুষ, তার কিছু নিডস আছে, তার প্রয়োজন আছে, সেও ভুল করতে পারে, সেও শুদ্ধ করতে পারে। সুতরাং এই কথাটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা বরং জাজমেন্টে না যাই, আমরা বরং এটা চিন্তা করি যে আপনি যখন একটা মানুষকে দুনিয়াতে আনছেন, আপনার সন্তান, তখন আপনাকে অনেক চিন্তা ভাবনা করেই সেটা নিয়ে আসা উচিত। আর আপনি যখন একটা ডিসিশন নেবেন, সেই ডিসিশনের জায়গাটাতে এমনভাবে নেওয়া উচিত যাতে করে আপনার সন্তান এতে ক্ষতিগ্রস্ত না হয়। আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে, এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই। এখন আমার প্রিয় মানুষ আমার বাবা, সব থেকে প্রিয় মানুষ। এটা কি ওই ঘটনার প্রেক্ষাপটে? তার আগে তো আপনার মাই আপনার সবচেয়ে প্রিয় ছিল, আপনি ছোটবেলায় যেটা বলছিলেন। রাইট, মাই আমার সবচেয়ে প্রিয় ছিল। এবং মা প্রিয় ছিল বলেই আপনি কিন্তু মা এরকম একটা ভুল আপনার চোখের সামনে ঘটার পরেও আপনি কিন্তু মাকে ছেড়ে যাননি। না। বাবার পরে কে প্রিয়? বাবার পরে আমার সন্তান, আমার স্ত্রী। মানে মায়ের জায়গাটা নাই কোথাও, মায়ের জায়গাটা নাই। এটা একটা মার জন্য অনেক বড় ফেইলার, অনেক বড় ফেইলার। আমি তারপরেও সম্মান জানাই আপনার মাকে, কারণ আপনি যেভাবে আপনার জায়গাটা থেকে দেখেন আমি হয়তো সেভাবে দেখবো না। এই কারণেই দেখবো না, আমি তাকে একটা মানুষ হিসেবেই দেখি। তার মধ্যে ভুল থাকতে পারে, শুদ্ধ থাকতে পারে, তবে এটাও একটা গল্প। অনেক ভালো থাকুন। সব মা এবং বাবাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম। কিছু কিছু ভুল আসলে কারেকশনের কোনো সুযোগ নেই, কিছু কিছু কষ্ট আসলে কোনোভাবেই ঘোচানোর কোনো সুযোগ নেই, কিছু কিছু ক্ষত এটা কোনো কিছু দিয়ে পূরণ হয় না, কিছু কিছু কি বলা যেতে পারে ব্যথা, এটা কোনো মোটিভেশন দিয়ে ঠিক করা যায় না। আজকের এই গল্পটা ঠিক সেরকমই একটা গল্প।